সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। আমরা আসলে এর আগের দিন ছিলাম ইয়াতে, আমরা আসলে প্রতিটা অ্যাক্টিভিটির এস্টিমেশন শুরু করছি। আজকে আসলে যেটা প্রসেস, সেই প্রসেসটার নাম হচ্ছে আসলে আপনার হচ্ছে ডেভেলপ শিডিউল। সেই প্রসেস থেকে আসলে আমরা এর আগে যত কাজ করেছি প্রতিটা অ্যাক্টিভিটিকে আমরা এখন ক্রিটিক্যাল পাথ মেথড অ্যাপ্লাই করে আমরা শিডিউল দিয়ে দিই। তো আমাদের আউটপুট হবে আসলে শিডিউল প্রেজেন্টেশন। এটা হচ্ছে প্রজেক্ট শিডিউল বলা হয়। সো প্রজেক্ট শিডিউলটা আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করি। আমাদের পেরিক্টিভ প্রজেক্টে সবচেয়ে বেশি যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে গ্যান্ট চার্ট। আমরা গ্যান্ট চার্ট ইউজ করি। আর মাইলস্টোন চার্ট ইউজ করতে পারি, যেটা আসলে মাইলস্টোনটা দেখায়। তারপরে শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম উইথ ডেটস কিভাবে দেখাতে পারি। আর এই যে বাকি যে চারটা আমরা দেখছি সবগুলো কিন্তু অ্যাজাইল ইউজ করা হয়। এটা রোড ম্যাপ, টাইমলাইনটা কখন কোন রিলিজটা হবে। তারপরে ট্রান্সপোর্ট আমরা আগে দেখেছি, তাই না? ট্রান্সপোর্ট মানে হচ্ছে জাস্ট টু ডু লিস্ট আর কি। ট্রান্সপোর্ট যেহেতু আমরা কিন্তু প্রেজেন্ট করি। তারপর ক্যানভান বোর্ড ইউজ করতে পারি। আর হচ্ছে বার্ন ডাউন চার্ট সবচেয়ে বেশি ইউজ হয়। বার্ন ডাউন চার্ট, এটা আমরা দেখবো যে বার্ন ডাউন চার্টটা কি সেটা আমরা দেখব। সো তারপরে আসছে আবার নেক্সটে গ্যান চার্টের ডেফিনেশন। আমার মনে হয় যে খুব একটা ইম্পর্টেন্ট। আমরা সবাই বোধহয় জানি যে গ্যান চার্ট কিরকম দেখায়। এখানে আসলে হরিজন্টাল বার দিয়ে অ্যাক্টিভিটি বোঝায় এবং বাম দিকে আসলে আমরা টেবিলের মধ্যে স্টার্ট এন্ড দেখাতে পারি। যেরকম ডান দিকে দেখাচ্ছে যে বাম সাইডটা আসলে WPS বা ওয়ার্ক প্যাকেজ, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি, আর ডান সাইডটা হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভিটি। এবং এখানে কিছু পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট আমরা কমপ্লিট করেছি, এটাও আমরা দেখাতে পারি। এবং তীর চিহ্ন, যেটা তীর চিহ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রেসিডেন্ট রিলেশনশিপটা, স্টার্ট টু স্টার্ট নাকি ফিনিশ টু স্টার্ট কি ধরনের রিলেশনশিপ ইউজ করছি, যেটা আমরা এখানে দেখতে পাই। সবচেয়ে আসলে দুইটা সফটওয়্যার জ্ঞানটার জন্য সবচেয়ে ওয়ার্ড ইউজ হয়, একটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট আর আরেকটা হচ্ছে ওরাকলের প্রিমাভেরা। সেই দুটো আসলে সবচেয়ে পপুলার ইউজ হয়। সো কি বলছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম উইথ ডেটস এন্ড ডিপেন্ডেন্সি, এটা আমরা দেখাতে পারি। এটা মাইক্রোসফট প্রজেক্টে অটোমেটিক ক্রিয়েট করা যায়, ডেট এবং ডিপেন্ডেন্সি সব দেখা যায় নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম আসলে কিরকম দেখায় বুঝছি। আমরা ক্রিটিক্যাল পাথ মেথড আমরা দেখবো যে কিভাবে ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করে আমরা প্রজেক্ট শিডিউল তৈরি করতে পারি। ক্রিটিক্যাল পাথের প্রতিটা অ্যাক্টিভিটিকে আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বলি, ক্রিটিক্যাল পাথ অ্যাক্টিভিটি বলি বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বলি। সো এখানে একটা সিম্পল একটা মানে নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে। স্টার্ট থেকে ফিনিশ হচ্ছে, স্টার্ট হচ্ছে মাইলস্টোন, ফিনিশ হচ্ছে মাইলস্টোন। কিংবা আমরা ধরতে পারি যে একটা প্রজেক্টের স্টার্ট এবং ফিনিশ, এবং এখানে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 এই 6টা অ্যাক্টিভিটি আছে। এবং প্রতিটা অ্যাক্টিভিটির দেখেন আইডি আছে সবার উপরে এবং ডিউরেশন গুলো দেওয়া আছে। এবং আমরা কানেক্টিভিটিটা দেখানো আছে। কানেক্টিভিটি মানে কি? প্রেসিডেন্স রিলেশনশিপ। সো যেমন এখানে আমরা দেখছি যে অ্যাক্টিভিটি 2 হওয়ার পর অ্যাক্টিভিটি 4 হবে, তাই না? আর এটা সবাই তো বুঝতে পারছি যে অ্যাক্টিভিটি 6 কখন শুরু হবে। অ্যাক্টিভিটি 6 কখন শুরু হবে? 4 and 5 শেষ হওয়ার পরে। হ্যাঁ, 4 এবং 5 শেষ হওয়ার পর আমরা অ্যাক্টিভিটি 6 শুরু করি, ঠিক আছে? আর আমরা অ্যাক্টিভিটি 2 এবং 3 সাইমালটেনিয়াসলি শুরু করতে পারবো যখন অ্যাক্টিভিটি 1 শেষ হবে। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে আগে আসলে ম্যাথ আসতো পরীক্ষায়, এবং নেটওয়ার্ক ডায়াগ্রাম আসতো এবং বেশ সলভ করে আসলে আমাদের ক্রিটিক্যাল পাথটা বের করতে। এখন আসলে এইসবের ম্যাথ খুবই কমে গেছে। তারপর আমাদের একটু মানে জানা দরকার যে কিভাবে আসলে ক্রিটিক্যাল পাথ ইউজ করে আমরা প্রতিটি শিডিউল বের করি। তো সবচেয়ে সিম্পলের যেটা ওয়ে সেটা হচ্ছে এইভাবে দেখেন যে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করলাম এবং সবগুলোকে বিজনেস রিলেশনশিপ করা মানে হচ্ছে আমরা সিকোয়েন্স করছি। তাহলে এখানে কি কি আছে? এখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছি সবই আছে। প্রতিটা অ্যাক্টিভিটি তার ডিউরেশন কত সেটা আমরা বের করেছি হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন প্রসেস থেকে। আর রিলেশনশিপ গুলো আমরা বের করেছি হচ্ছে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস থেকে, ঠিক আছে? ডিফাইন অ্যাক্টিভিটিস তারপর সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। সেখান থেকে আমরা সেই নেটওয়ার্ক ডায়াগ্রামটা তৈরি করেছি এবং তারপর আমরা ডিউরেশন বসিয়েছি। এখন এখানে কয়টা পাথ দেখা যাচ্ছে? প্রথমে দেখতে হবে নেটওয়ার্ক ডায়াগ্রামে কয়টা পাথ আছে। সো আমরা এখানে কিন্তু দুইটা পাথ দেখছি। একটা হচ্ছে এই পাথটা, রাইট? একটা আমরা পাচ্ছি নিচের একটা পাথ। নেটওয়ার্ক পাথ মানে হচ্ছে
যে মানে নেটওয়ার্কে স্টার্ট থেকে শেষ পর্যন্ত যে পাতে কন্টিনিউয়াসলি যাওয়া যায় সেটা হচ্ছে নেটওয়ার্ক পাথ। সো আমরা এখানে দুইটা পাতে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যেতে পারি, সেই জন্য এখানে দুইটা পাত। এখন এই দুইটা পাতের ডিউরেশনকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 6 উইকস, অ্যাক্টিভিটি 2 4 উইকস, তারপর অ্যাক্টিভিটি 4 যেটা প্রথম পার্টটা আমরা দেখছি, এভাবে যদি যোগ করি তাহলে হচ্ছে 14 উইকস, আর নিচের পার্টটা আমরা পাচ্ছি 16 উইকস যোগ করে। তাহলে আমরা ক্রিটিক্যাল পাথ মেথড যখন ইউজ করি তখন মনে রাখতে হবে যে ক্রিটিক্যাল পাথ হচ্ছে সবচেয়ে লংগেস্ট পাথ ইন দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম। তাহলে এখানে আমরা সবচেয়ে লংগেস্ট পাথ কোনটা পাচ্ছি, দুটার মধ্যে নিচেরটা, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, এবং এটা ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে, দেখেন যে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ এই প্রজেক্টে। এবং ক্রিটিক্যাল পাথ কেন বের করি আমরা, কারণ হচ্ছে ক্রিটিক্যাল পাথ ইকুয়াল টু প্রজেক্টশীল, প্রজেক্টের কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি ক্রিটিক্যাল পাথ ইউজ করে। এইটা সবচেয়ে সহজ ওয়েতে আমরা ক্রিটিক্যাল পাথ বের করতে পারি। যদি কখনো ক্রিটিক্যাল পাথের ম্যাথ আসে আপনার এইভাবে সহজেই আপনি বের করে ফেলতে পারবেন, এবং এটা করলে সময়টা বাঁচবে। আর আরেকটা ওয়ে আছে যেটা আছে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ দিয়ে বের করা হয়, সেটা একটু সময় লাগে, সেটাকে আমরা ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বলি, এবং আমরা এটা মানে কিছু ম্যাথমেটিক্স আছে যেটা করে আমরা বের করতে পারি যে ক্রিটিক্যাল পাথ কোনটা, এবং প্রতিটা অ্যাক্টিভিটির ফ্লোট বের করতে পারি। সো সেটা আমরা দেখি নেক্সট স্লাইডে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি, তারপরে আমরা দেখব যে কিভাবে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস দিয়ে ক্রিটিক্যাল পাথ বের করা যায়। আমি তার আগে একটু সাউন্ডটা শেয়ার করি, শেয়ার সাউন্ড। Welcome to the Project Management Institute's Spotlight series. In this presentation, the spotlight is focused on working with the critical path. You're managing a project that has a firm deadline for completion. Emily, one of your team members, reports that a project task she has been assigned will actually take 2 weeks to complete, rather than the 1 week estimated in the project plan. Does this mean you're in danger of not meeting the project deadline? The answer depends on whether or not Emily's task lies on the project's critical path. Monitoring and controlling a project's critical path is essential for successful project management. In this project, there are 3 paths. You can determine the critical path by adding up the individual durations of the tasks in each path. The chain of tasks with the longest duration is called the critical path. The total duration of the tasks on the first path is 18 days. The total for the second path is 24 days. The total for the third path is 12 days. Since the second path has the longest duration, it is the critical path. The critical path is critical because it determines the planned duration of the project. In this case, the project is supposed to take 24 days. The difference between the project's duration and a path's duration is called the float or slack. So the first path has a float of 6 days, and the third path has a float of 12 days. The second path, the critical path, has a float of 0 days. If a task on the first path or third path takes a couple of days longer than planned, it won't affect the project finish date. But if a task on the critical path takes longer than planned, the project may not finish on schedule. That's why you should pay special attention to the tasks on the critical path. If you know in advance that a task on the critical path is likely to take longer than planned, you can take corrective action. For example, you might assign more people to the task to make sure it is completed on time. If it's too late to fix a slipping task, you still might be able to finish the project on time if you complete later tasks in a shorter amount of time than planned. And that's how to identify the tasks that are key to ensuring your project is completed on schedule. Thanks for using the PM. ঠিক আছে, আমরা দেখেছি সো ক্রিটিক্যাল পাথ আসলে আমরা সবচেয়ে লংগেস্ট পাথ, এবং আমরা ফ্লোট বলি। ফ্লোট মানে হচ্ছে, ফ্লোট কিন্তু কয়েক প্রকার ফ্লোট আছে। সো একটা ফ্লোটকে বলা হয় মানে টোটাল ফ্লোট, একটা হচ্ছে ফ্রি ফ্লোট। একটু আগে যেটা দেখানো হলো সেটা হচ্ছে কি ছিল, আসলে টোটাল ফ্লোট ছিল। একটা নেটওয়ার্ক পাথে কয়দিন আসলে ডিলে করা যাবে। আমরা যদি আমাদের কেসটা দেখি, এখানে দেখেন এই যে ক্রিটিক্যাল পাথে কোনো ফ্লোট নেই, তাই না? কিন্তু এই পার্টটাতে 2 দিনের একটা ফ্লোট আছে, 2 সপ্তাহের একটা ফ্লোট আছে, 14 উইকস আর 16 উইকস। তাহলে ক্রিটিক্যাল পার্ট থেকে বাকি পার্টটা যদি আমরা বাদ দেই, সেকেন্ড পার্টটা,
তাহলে আমরা 2 উইকস এর একটা ফ্লো দেখতে পাচ্ছি। এই ফ্লোটাকে বলা হয় টোটাল ফ্লো। ঠিক আছে, তার মানে পুরো নেটওয়ার্কে টোটাল এই ফ্লোটা আছে। আর ক্রিটিক্যাল পাথে আমরা দেখলাম যে একদিনে কিন্তু ডিলে করার কোনো ওয়ে নাই, ডিলে করলে কিন্তু আমরা স্ট্রাগল করব এবং ডেডলাইন মিট করা যাবে না। আর আরেকটা আছে ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোট মানে হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা আমি যদি এইভাবে দেখাই আপনাদের তাহলে একটু সহজে বোঝা যাবে। ধরেন একটা অ্যাক্টিভিটি আছে এ, এটা কি দেখা যাচ্ছে? লেখা অ্যাক্টিভিটি এ, আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি বি, এবং আমাদের এই দুইটা অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে একটা অ্যাক্টিভিটি শুরু করবো সি। ঠিক আছে, তাহলে এই অ্যাক্টিভিটি 3 দিন সময় লাগে আর এটা যদি 6 দিন সময় লাগে, তাহলে আমরা সি কততম দিনে শুরু করতে পারবো? সি অ্যাক্টিভিটিটা এটা ধরেন 2 দিন সময় লাগে। তার মানে এ এবং বি দুইটা শেষ হওয়ার পর আমরা কি শুরু করতে পারবো? সি, তাই না? দুইটা শেষ হতে হবে, তার মানে আমরা 6 ডেতে আছি, 7 ডেতে থেকে শুরু করতে পারবো। তার আগে কিন্তু শুরু করার উপায় নেই, কারণ এই দুইটা শেষ করলেই শুধুমাত্র আমরা সি শুরু করতে পারবো। এরকম এই অবস্থায় যদি আমরা এই কাজটাকে আরো 3 দিন ডিলে করাই, কোনো কি সমস্যা আছে সি কাজের? কোন সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইটাকে বলা হয় আসলে ফ্রি ফ্লোট। তার মানে আমার ইমিডিয়েট সাকসেসের কাজের আর্লি স্টার, আমি আমার তার ইমিডিয়েট এই যে এই কাজটার ইমিডিয়েট সাকসেস হচ্ছে সি কাজ। তো ইমিডিয়েট সাকসেসের কাজের আর্লি স্টার্টে যদি কোনো সমস্যা না হয় আমার ডিলে করার জন্য, তাহলে আমি যে কয়দিন ডিলে করতে পারি, হ্যাঁ, সেটাকে বলা হয় আসলে আপনার ফ্রি ফ্লোট। এই টাস্কের জন্য এই টাস্কের ফ্রি ফ্লোট হচ্ছে 3 ডেজ। কিন্তু বি এর কিন্তু কোনো ফ্রি ফ্লোট নাই। ঠিক আছে, বি এর কোনো ফ্রি ফ্লোট নাই, কারণ এটা 6 দিন আছে এবং আপনার 7তম দিন এটা আমরা শুরু। আর এখানে কিন্তু আমরা দেখছি যে এটা 3 দিন আমাদের আমরা ফ্লোট নিতে পারি। তাহলে এটা হচ্ছে ফ্রি ফ্লোট বলা হচ্ছে। ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে আমরা যে সময়টা আসলে ডিলে করলে আমার প্রজেক্ট ডেডলাইনে কোনো সমস্যা নাই, সেটাকে বলা হয় টোটাল ফ্লোট। আর যে টাস্কে ডিলে করলে যদি তার ইমিডিয়েট সাকসেসের কাজে কোনো সমস্যা না হয়, তাহলে সেটাকে বলা হয় ফ্রি ফ্লোট। ঠিক আছে, সো ফ্লোট জানলে আসলে সুবিধা কি? ওই যে আমরা একটু আগে দেখলাম যে এমিলি, সে আসলে চিন্তায় ছিল যে আমার কাজ কি যেহেতু ডিলে হয়ে যাচ্ছে 2 দিন, তাহলে কি আমার প্রজেক্টের কোনো সমস্যা হবে কি? তো যদি কাজটা ক্রিটিক্যাল পাতে না থাকে তাহলে কিন্তু সমস্যা নাই, যদি ওখানে আপনার টোটাল ফ্লোট থাকে কিংবা ফ্রি ফ্লোট থাকে। সো এই জন্য আমরা যদি ক্রিটিক্যাল পার্টটা জানি, তাহলে আসলে আমরা এই ডিসিশন গুলো বেটার নিতে পারি। আর অ্যাজাইলে আমরা কিভাবে প্ল্যানিং করি, অ্যাজাইলে কিভাবে টাইমিং বের করা হয়? অ্যাজাইলে আমরা কিন্তু টাইমিং বের করি খুব সহজভাবে। সহজভাবে মানে কি? সবচেয়ে সিম্পল হচ্ছে এরকম যে আমাদের ধরেন প্রোডাক্ট ব্যাকলগ, এটা প্রোডাক্ট ব্যাকলগ। সেই ব্যাকলগের মধ্যে আমাদের যে আইটেমস আছে, অনেক আইটেমস আছে, সে মানে আপনার ধরেন 50 আইটেমস আছে। এই প্রতিটা আইটেমের সাইজও কিন্তু প্রোডাক্ট ব্যাকলগের ডান দিকে লেখা হয় আর কি। তো ধরেন এখানে সব মিলে 600 স্টোরি পয়েন্ট আছে, 600 স্টোরি পয়েন্ট প্রোডাক্ট ব্যাকলগ। আর আমাদের টিমের ভ্যালোসিটি, ভ্যালোসিটি মানে মনে আছে কারো? ভ্যালোসিটি, ভ্যালোসিটি মানে হচ্ছে আমার টিম প্রতি ইটারেশনে এভারেজে কত স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে, এটাকে বলে ভ্যালোসিটি। সো আমার টিমের ধরেন 6 সপ্তাহ কাজ করেছি আমরা, 6টা ইটারেশন। প্রথম ইটারেশনে ছিল হয়তো আমাদের টিমের ভ্যালোসিটি হচ্ছে 30 স্টোরি পয়েন্ট আমরা দিতে পারি। সেকেন্ড উইকে হয়তো 35 ছিল, পরেরটাতে হয়তো আবার 30 হয়েছে, পরেরটাতে হয়তো আবার 32 হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে কত স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারি, সেটাকে বলা হচ্ছে ভ্যালোসিটি। তাহলে আমি দেখলাম যে আমার এভারেজ ভ্যালোসিটি হচ্ছে এই 6 সপ্তাহে যেটা হয়েছে সেটা যোগ করে যদি 6 দিয়ে ভাগ দিই, তাহলে আমার কিন্তু এভারেজ ভ্যালোসিটি পেয়ে যাবে। তো ধরেন আমার এভারেজ ভ্যালোসিটি হচ্ছে 30, আর আমার প্রোডাক্ট ব্যাকলগে 600টা স্টোরি পয়েন্ট আছে। তাহলে আমি যদি 600 কে 30 দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো? কয়টা ইটারেশন পাবো? 20টা। ঠিক আছে, তো 20টা ইটারেশন সাইজ যদি 2 সপ্তাহ হয়, তাহলে 20 into 2 উইকস আমরা পাচ্ছি হচ্ছে 40 উইকস। তাহলে কিন্তু আমরা ইজিলি শিডিউল বের করতে পারছি অ্যাজাইল প্রজেক্টে যে আমার আসলে কত সময় লাগবে এই প্রজেক্ট শেষ করতে। ঠিক আছে, এরকম সিম্পল ম্যাথ কিন্তু আপনার আসতে পারে পরীক্ষায় অ্যাজাইল নিয়ে, কিভাবে আমি বের করবো আমার কত সময় লাগবে। এটা অ্যাজাইল প্র্যাকটিস গাইডের আপনি দেখবেন যে 5.4
চ্যাপ্টার নাম্বার 5 এর 5.4 এ এরকম সিম্পল দুই একটা ম্যাথ আছে যে কিভাবে আমি অ্যাজাইলে টাইমিং বের করি। আর এই জিনিসটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, তাই না? যে প্রোডাক্ট ভিশন থাকে সবার উপরে, তারপরে রোড ম্যাপ, একটা রোড ম্যাপের আন্ডারে অনেকগুলো রিলিজ থাকে এবং একটা রিলিজের আন্ডারে অনেকগুলো ইটারেশন থাকে এবং একটা ইটারেশনকে এখানে ভেঙে দেখানো হয়েছে যেখানে অনেকগুলো ফিচার্স থাকে, ঠিক আছে? এবং আমরা ইটারেশনের সময় ইটারেশন প্ল্যানিং করি আর রিলিজের সময় রিলিজ প্ল্যানিং করি। আর প্রত্যেকটা ফিচার আসলে মাল্টিপল স্টোরি দিয়ে হয়, যেমন এখানে ইউজার স্টোরি 1 2 দিয়ে ফিচার এ কে আমরা পাচ্ছি এবং ইউজার স্টোরিকে ভেঙে আমরা আসলে টাস্ক এ তৈরি করি, টাস্ক, ঠিক আছে? এবং টাস্কের ডিউরেশনটা এখানে আসে 8 আওয়ার্স 4 আওয়ার্স 3 আওয়ার্স এভাবে আসলে আসে। তো এবং আমরা আসলে জেনারেলি আমি যেভাবে দেখালাম যে স্টোরি পয়েন্ট ক্যালকুলেট করে উইথ আওয়ার এভারেজ ভেলোসিটি আমরা আসলে বের করি হচ্ছে আমাদের প্রজেক্টে কত সময় লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাজাইল রিলিজ প্ল্যানিং, অ্যাজাইল কিভাবে রিলিজ করা হয়। আর এখানে কি দেখছি আমরা অনগোয়িং প্রোগ্রেস বেসড অন ম্যাথোডোলজি। এডিশনাল প্রজেক্ট আমরা কিভাবে প্রজেক্ট মেজার করি প্রজেক্ট শিডিউলে, সেটা আসলে যে আমরা গ্যান্ট চার্ট বা শিডিউল বেসলাইন তৈরি করি। আমরা প্রজেক্টে যখন শিডিউল অ্যাপ্রুভ হয়, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে, তখন আসলে আমরা শিডিউলটা গ্যান্ট চার্টে ওটাকে বেসলাইন করে রাখতে পারি। সেই বেসলাইনটার সাথে আমরা কম্পেয়ার করে আসলে দেখতে পারি যে প্রজেক্ট শিডিউলের কি অবস্থা। আর অ্যাজাইলে কি করা হয়, অ্যাজাইলে কিভাবে এভালুয়েট করা হয়, কম্পেয়ারিং দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডেলিভার্ড এন্ড অ্যাকসেপ্টেড টু দ্য অ্যামাউন্ট এস্টিমেটেড ফর দ্য কারেন্ট টাইম পিরিয়ড। ঠিক আছে, আমরা জয়টা স্টোরি পয়েন্ট দিতে চেয়েছিলাম কতটা দিতে পেরেছি কি। তারপর রিভিউইং কমপ্লিট ওয়ার্ক ইন রেগুলার স্পেন ডেমোস, কন্ট্যাক্টিং শিডিউল রিভিউ টু রেকর্ড লেসন্স লার্নড, and determining the rate at which deliverables are produced, validated and accepted. তো আসলে আমরা অ্যাজাইলে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা বার্ন ডাউন চার্ট ইউজ করি। এটা একটু দেখাই আমি, তাহলে মনে বেটার হবে। আমি একটু দেখি যে আমাদের পিডিএফ ফাইলটা খোলা আছে কিনা। না, পিডিএফ কোনো ফাইল খোলা নেই। আপনারা এটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। অ্যাজাইল প্র্যাকটিস গাইড, এই যে দেখা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি অ্যাজাইল প্র্যাকটিস গাইড পেজ নাম্বার 72 পেজ নাম্বার 62। এই টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে 5.4 অ্যাজাইল কিভাবে প্রজেক্ট আসলে মেজার করে, মেজারমেন্টস ইন অ্যাজাইল প্রজেক্টস। এখানে অনেকগুলো গ্রাফ আছে, সেই গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখানে কিছু ডিসকাশন আছে। যেমন আমরা একটা বলি হচ্ছে প্রজেক্টকে আমরা অনেক সময় বলি হচ্ছে ওয়াটারমেলন প্রজেক্ট কিংবা ওয়াটারমেলন রিপোর্ট। কারো কি জানা আছে হোয়াট ইজ ওয়াটারমেলন প্রজেক্ট? ওয়াটারমেলন প্রজেক্ট এটা কি? এটা কি ফুড নাকি? আমরা জানি না। সো দেখেন, এই যে আমি যদি সার্কেল আঁকি একটু, এই যে এটা হচ্ছে একটা ওয়াটারমেলন। তরমুজে কি থাকে? চারিদিকে গ্রিন থাকে, আর ভিতরে কি থাকে? ভিতরে কিন্তু পুরো কি রেড হয় তরমুজটা, তাই না? সো ওয়াটারমেলন প্রজেক্ট মানে হচ্ছে যেটা বাইরে দেখাচ্ছে যে আমরা খুব ভালো অবস্থায় আছি, কিন্তু ভিতরে অলরেডি রেড সিগন্যাল চলে আসছে। সো এটাকে বলা হয় ওয়াটারমেলন প্রজেক্ট কিংবা ওয়াটারমেলন রিপোর্ট। সো ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি, আমরা আসলে পার্সেন্টেজ কমপ্লিট করি, যে এত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে, এত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে, এবং নানান ধরনের রিপোর্ট তৈরি করি। দেখা যায় অনেক সময় এটা এমপিরিক্যাল ডেটাবেস হয় না, আমরা অ্যাজাম্পশন করে বা ইয়া করে দিচ্ছি। স্যার অ্যাজাইল কিন্তু অলওয়েজ প্রেফার করে এমপিরিক্যাল ডাটার উপর যাতে আমরা রিপোর্ট তৈরি করি, ঠিক আছে? এবং সেটা এমপিরিক্যাল ডাটা মানে এভিডেন্স বেস, অলরেডি কি করছে। তো তখন আমরা আসলে যাতে কেন এটা করি, যাতে আমাদের ওয়াটারমেলন টাইপ স্ট্যাটাস না হয় প্রজেক্ট। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালে কয়টা লাইট থাকে? ট্রাফিক সিগন্যালে মাঝখানে ইয়েলো থাকে, রাইট? সবার উপরে রেড, আর এখানে কি গ্রিন। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা দেখবেন যখন রাস্তা পার হবেন বা গাড়ি স্টপ করবেন কি হয়, মানে ইয়েলো, গ্রিন, ইয়েলো, রেড, তাই না? এইভাবে লাইট গুলো জ্বলে। এখন আমরা অনেক সময় প্রজেক্টে এমন ভাবে স্ট্যাটাস মেজার করি এবং ম্যানেজমেন্টকে দেখাই
যে আমরা সবসময় দেখাচ্ছি উই আর ইন গ্রিন স্ট্যাটাস। গ্রিন স্ট্যাটাস মানে কি, প্রজেক্ট অবস্থা খুব ভালো, টাইমিং, বাজেটিং, কস্টিং সবকিছু খুব সুন্দর আছে। তারপরে কি হঠাৎ করে ম্যানেজমেন্টকে দেখাই যে আমাদের আসলে রেডস হয়ে গেছে, মাঝখানে ইয়েলো কোনো ওয়ার্নিং দেখাই নাই। গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে ওকে, ইয়েলো মানে হচ্ছে ওয়ার্নিং, আর রেড মানে হচ্ছে মানে খুব খারাপ Problem. অবস্থা, প্রবলেম। সো দেখেন আমরা মানে আস্তে আস্তে যে যাবো, যে আমরা গ্রিন থেকে ইয়েলোতে গেলাম তারপর রেডি, এটা না হয়ে অনেক সময় এমন ধরনের মানে প্রেজেন্টেশন দেই বা ইনফরমেশন হাইড করি যে ম্যানেজমেন্ট শক হয়ে যায়। হঠাৎ করে গ্রিন থেকে কোনো খবর নাই, মানে 8 মাসের প্রজেক্ট আপনি 7 মাস পর্যন্ত বলছেন যে এভরিথিং ইজ ফাইন, নাইস, ইউ আর ইন কন্ট্রোল, পরে লাস্ট মাসে গিয়ে বলেন যে রেড সিগন্যাল। সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, এই ডিসকাশনগুলো এখানে আছে। হ্যাঁ, একটু আপনারা দেখবেন এখানে, এবং এখানে যতগুলো ফিগার আছে পরীক্ষায় তো ফিগার থেকে ইয়ে আসবে, হটস্পট টাইপ প্রশ্ন আসবে। এবং অ্যাজাইলে আমরা যেভাবে মেজার করি, এই যে আমি একটা ম্যাথ দেখালাম না আপনাদের, কিভাবে স্টোরি পয়েন্ট দিয়ে বের করা হয়, কত সময় লাগবে অ্যাজাইলে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন কিভাবে এখানে আসলে বের করা হয়, যে অ্যাজাইল কিভাবে টাইমিংটা বের করা হয়। ভাই এখানে এই যে বাম পাশে আর ডান পাশে এই এটা একটু মানে অ্যালাইনমেন্ট একটু বলুন। আদাইল প্র্যাকটিস গাইডে এই যে বাম পাশে আর ডান পাশে কি অ্যালাইনমেন্ট এটা কি বলতেছেন এটা বুঝতেছি না আসলে। আমি মানে রাজু এই ভাই যে- বলতেছেন যে ডান পাশের বক্সে আলাদাভাবে যেটা দেওয়া আছে এটা কি মিন করে, এটা কি সেটা নোট বলছেন? না এটা কি রিডিং সামথিং? হ্যাঁ, এটা আসলে একটা নোট টাইপ আর কি, নোট টাইপ বা এক্সাম্পল টাইপ আর কি। মেইন ডিসকাশন বাম সাইডে, আর এটা আসলে অনেক পেজে আছে এক্সাম্পল হিসাবে কিংবা জাস্ট নোট টাইপ আর কি। ঠিক আছে, আচ্ছা কিন্তু সবই পড়তে হবে, কিন্তু ওটা বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা না জানলে পরীক্ষায় ছোট্ট একটা ম্যাথ আসবে, এটা আপনি জাস্ট এটার পরের নাই দেখে প্যাস করতে পারবেন। সো এখন একটু মনে রাখতে হবে, অ্যাজ এ প্র্যাকটিস গাইডে কিছুই বাদ দেওয়ার আসলে অপশন নেই। এখন আমরা বলছি পিএম বক স্কিম থ্রো করেন, কিন্তু অ্যাজ এ প্র্যাকটিস গাইডে একদম লাইন টু লাইন পড়েন। ঠিক আছে, সেটা না অ্যাজ গ্রোসারি থেকেও প্রশ্ন আসবে। হ্যাঁ, লো সাইড থেকে প্রশ্ন আসবে। সো কোনো কিছু বাদ দিয়ে না কাইন্ডলি, অ্যাজ এ প্র্যাকটিস খুব একটা বড় বই না, খুবই ছোট বই এবং খুবই, আমি কি বলবো, এটা হচ্ছে ফ্লুইড রিডিং, খুবই সহজে পড়া যায় এবং খুবই মজার আমার কাছে মনে হয়, কোনো ডিফিকাল্টি নাই। এবং আমি তো ক্লাস নিয়েছি আপনাদের 2-3টা অ্যাজাইল। সো এখানে দেখেন অ্যাজাইলে আমরা কিভাবে প্রজেক্ট মেজার করি, সবচেয়ে বেশি ইউজ হয় এটা, এটা হচ্ছে বার্ন ডাউন চার্ট। এবং এটা থেকে পরীক্ষায় এখন পর্যন্ত যাদের কাছে শুনলাম সবারই বার্ন ডাউন চার্ট পরীক্ষা আসছিল। ঠিক আছে, মানে এখন পর্যন্ত 3 জন পাস করছে, 3 জনের কাছে শুনেছে যে বার্ন ডাউন চার্ট পরীক্ষা এসেছে। সো বার্ন ডাউন চার্টটা কি আমরা বুঝি? আমরা বলছিলাম আমি আগে বলছিলাম রাজু ভাই বলেন। না এটার কথা আগে বলছিলাম যে বার্ন ডাউন আসলে একটু ভালো করে বুঝাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খুবই সিম্পল। হ্যাঁ, আমাদের গ্রাফটা কিন্তু খুবই সিম্পল। এবং দেখেন অ্যাজাইলের একটা প্র্যাকটিস হচ্ছে খুব সিম্পল সিম্পল জিনিস ইউজ করা, কমপ্লেক্সে যাবেন না। কমপ্লেক্স গেলে আসলে মানে সবাই আসলে কমপ্লেক্সিটির মধ্যে পড়ে যায়, ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম সবাই। অ্যাজাইলে কি করে, অ্যাজাইলে আমরা বলেছি যে প্রোডাক্ট ব্যাকলগে থেকে আমরা আইটেম নিয়ে আসি ইটারেশন ব্যাকলগে, তাই না? এবং আমরা প্রোডাক্ট ব্যাকলগে প্রতিটা আইটেম মেজার করে কিভাবে, স্টোরি পয়েন্ট দিয়ে, ইউনিট টেস্ট আমরা আলোচনা করেছিলাম যে স্টোরি পয়েন্ট দিয়ে আমরা মেজার করি যে এক একটা আইটেম ডেলিভারি দিতে কত স্টোরি পয়েন্ট লাগবে, এবং সেটা আমরা কিভাবে মেজার করি, যে রিলেটিভ এস্টিমেশন দিয়ে। আমরা একটা ডলের ইয়ে করছিলাম না পুতুল, আমরা খেলেছিলাম না প্ল্যানিং পোকার? জি জি, হ্যাঁ, আলোচনা করেছিলাম প্ল্যানিং পোকার। সেখানে কিন্তু আমরা বের করেছি রিলেটিভ এস্টিমেশনটা বলেছিলেন যে আমরা ওটা মাল্টিপল করে করতে পারি, নট টু দা একুরেট না করে রিলেটিভলি ফাইন্ড আউট করা। হ্যাঁ, তাহলে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের প্রতিটা আইটেমের স্টোরি পয়েন্ট যোগ করে হয়তো প্রোডাক্ট ব্যাকলগে ছিল 600। এখন এখান থেকে আপনি এই টপ 3টা নিয়েছেন, আসলে টপ 3টা আপনি স্টোরি নিয়েছেন যেটা আপনি ডেলিভারি দিবেন কোথায়, একটা ইটারেশনে, রাইট? স্প্রিন্টে একটা স্প্রিন্টে দিবেন বা একটা ইটারেশনে দিবেন, যেটা ধরেন 2 সপ্তাহে, 2 উইকস। সবাই একটু খেয়াল করে আলোচনাটা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আলোচনা, কারণ এখানে যেহেতু এখানে চলেই আসলাম, আমি একটু সময় নেই, এখানে প্রতিটা গ্রাফ আপনাদের একটু বুঝাই, আপনাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এখানে যে 5-6টা গ্রাফ আছে, প্রতিটা গ্রাফই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে অ্যাজাইল কি করে মনে আসছে, অ্যাজাইল আসলে সমস্ত রিপোর্ট দেখা হচ্ছে কিসে, ইনফরমেশন রেডিয়েটরে, ইনফরমেশন রেডিয়েটর, যেখানে আসলে আমি এক্সাম বোর্ডের এক্সাম্পল দেখেছিলাম আপনাদের, যে সবকিছু এখানে থাকে, টু ডু লিস্ট, ডুইং, ডান, তারপরে আপনার এরকম চার্ট। জাস্ট 10 সেকেন্ড আগের ইনফরমেশনটা কি দিবেন? হ্যাঁ, তানভীর,
কি বললেন? হ্যালো, হ্যাঁ, তানভীর আবার জাস্ট বলুন। 10 সেকেন্ড আগের ইয়ে থেকে একটু রিপিট করেন, কেটে গেছিল। মানে লাস্টের কিছুক্ষণ শুনতে পাইনি। জাস্ট 10 সেকেন্ডের। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলছি যে আমরা কি করি যে প্রোডাক্ট ব্যাকলগ থেকে ইটারেশন ব্যাকলগে নিয়ে আসি, তাই না? এবং এটা কখন করি? ইটারেশন প্ল্যানিং এ করি। এবং তাহলে আমরা ধরেন যে এখানে প্ল্যান করছি যে আমরা 3টা স্টোরি দেব এবং টোটাল ধরেন আমাদের টোটাল হয়েছে 37 স্টোরি সব যোগ করে। ঠিক আছে? আমি এই গ্রাফটাতে মানে আপনাদেরকে দেখাবো। 37 স্টোরি পয়েন্ট আমরা ডিসাইড করেছি যে আমরা এই ইটারেশনে ডেলিভারি দেব। এবং ইটারেশন সাইজ হচ্ছে কয়দিন? 2 উইকস। স্প্রেডের সাইজ হচ্ছে 2 উইকস। তার মানে কয়দিন? 2 উইকস, 10 দিন। 10 দিন। সেই ব্যাপারটাকে যদি আমি এখানে ড্র করি, কি করলাম এখানে এটা হচ্ছে 37। ঠিক আছে, আমি এখানে 0 থেকে 40 এক্স অ্যাক্সিসে এটা কি স্টোরি পয়েন্ট, এটা হচ্ছে স্টোরি পয়েন্ট, আর এই সাইডটা হচ্ছে ডে। আমি যেহেতু 2 সপ্তাহে 37টা চিন্তা করেছি যে আমি 37টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দেব। 37টা স্টোরি পয়েন্ট মানে কি 37, তার মানে আমি আসলে 3টা বা 4টা ফিচার নিয়েছি, ইউজার স্টোরি নিয়েছি, যার টোটাল সাইজ হচ্ছে 37। এখানে এক্সাম্পলটা এভাবে দেওয়া আছে, সামনে দেখবেন একটু আপনারা। সো আমি কি করব, প্রজেক্টের শুরুর দিন, ইটারেশনের শুরুর দিন যখন প্ল্যানিং হয়ে গেল, টিম বললো যে আমরা এই ইটারেশনে 37 স্টোরি পয়েন্ট ডেলিভারি দেব, তখন আমরা কি করব? আমরা প্রথমে এই ডট ডট লাইনটা ড্র করব। মানে কি যে আমি 37 স্টোরি নিয়ে হাতে নিয়ে শুরু করলাম, যখন 10 তে আসবো তখন আমার আসলে আর কোনো স্টোরি পয়েন্ট হাতে থাকবে না, সব জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছি? সো এটা হচ্ছে আইডিয়াল লাইন। ডট ডটটা হচ্ছে আইডিয়াল লাইন, প্ল্যানিং মানে কি? আপনার বেস লাইন। ঠিক আছে, স্টোরি পয়েন্টের বেস লাইন এটা। এখন যখন প্রতিদিন পাস হবে এবং আপনার ডেইলি স্ক্যান করবেন, ডেইলি স্ট্যান্ড আপ করবেন, তখন আপনি আসলে ফিডব্যাক পাবেন যে আপনার কয়টা কাজ হয়েছে। সো ধরেন টিম বললো যে আমাদের এই যে এই প্রথম ডে পরে গিয়ে বললো, এই জায়গাটা দেখেন যে আমাদের আসলে 4টা বোধহয় কাজ হয়েছে, এখানে দেখাচ্ছে তাই না, বোধহয় 4টা কাজ হয়েছে। তাহলে যদি 4টা না, মনে হয় 2টা হয়েছে, হ্যাঁ 2টা হয়েছে, তাহলে কি করবেন আপনি 37 থেকে 2 বাদ দিবেন, তাহলে কত থাকলো? 35। তাহলে আপনার এই লাইনটা হবে এখানে, সেকেন্ড ডেতে ডটটা বসবে এখানে। ঠিক আছে, এই জায়গাটা। এরপরে আপনি থার্ড ডেতে এখানে এসে আবার হিসাব করবেন যে আর কয়টা বাকি আছে। এখানে হয়তো টিম দেখেন অলরেডি মনে হয় আগে 2টা করেছে, এখানে হয়তো আরো 5টা করছে, 5টা করেছে। তার মানে কি 7টা বাদ দিবেন, তাহলে কোথায় আসবো আমরা? এই যে এখানে চলে আসবো 28 এর মাঝামাঝি। এই জায়গায় আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের এই যে গ্রাফটা এখানে পড়বে, এখানে একটা ডট পাবো। তাহলে আমি সেকেন্ড ডে থেকে এই 2টা অ্যাড করব, তাহলে একটু পাইছি। এভাবে প্রতি ডেটে আপনি কতটুকু বাকি আছে, যেটুকু হচ্ছে এটা বাদ দিয়ে সেটা আপনি লাইনটা ডটটা পাবেন এবং আপনি কানেক্ট করবেন। এভাবে কানেক্ট করে করে আমরা এই জায়গাটাতে খেয়াল করছেন কেউ, এই জায়গাটাতে কি হয়েছে? এই জায়গাটা ডেলিভারি হচ্ছে না, এই জায়গাটা ডেলিভারি স্টোরি পয়েন্ট কমপ্লিট হয়নি এই জায়গাটাতে। এই যে এখানে কয়দিন থেকে? 3 থেকে এই যে প্রায় 6 5.5 দিন, 5 দিন প্লাস। হ্যাঁ, তার মানে এখানে ঈদের দিন ছিল। হ্যাঁ, কিসের ঈদের দিন? না না, ঈদের ছুটি সব না না, সব ওয়ার্কিং। ঈদের দিন না হবে না, ঈদের দিন আপনি ধরবেনই না, এটা তো আমাদের স্পাইক বাইরে যাবে। এটা হচ্ছে ওয়ার্কিং ডে। হ্যাঁ, সো আমরা কিন্তু হয়তো কাজটা বড় ছিল, আমরা আসলে কমপ্লিট করতে পারি নাই। সো এটা এখানে যেখানে ছিলাম সেখানে কিন্তু আছি। ঠিক আছে, তারপরে আবার পরে গিয়ে আমরা এখানে আবার কাজ শেষ করছি এবং এখানে চলে আসছি। এইভাবে করে আসলে ড্র করা হয়েছে এবং আলটিমেটলি যখন 10 ডে হয়ে গেছে আমরা এখানে আছি। তার মানে কি আমরা কি আমাদের প্ল্যান অনুযায়ী শেষ করতে পারবো? না, এটা বোঝার চেষ্টা করেন। এটা আমরা কিন্তু আশা লাগতো এই জায়গাটাতে, এইখানে আসলে আমার চলে আসে হতো এখানে, মানে আমার কিন্তু এখনো 7টা স্টোরি পয়েন্ট বাকি আছে। হ্যাঁ, এখনো কিন্তু আমার 7টা কাজ এখনো শেষ করতে পারি নাই আসলে। তার মানে আমি আসলে আইডিয়াল প্ল্যান থেকে ফ্লাকচুয়েট করছি এবং আমি 7টা স্টোরি ডেলিভারি দিতে পারি নাই। আমার অলরেডি স্টেশনের টাইম শেষ, স্প্রিন্টের টাইম শেষ। তাহলে এই গ্রাফ থেকে কি বুঝলাম? আমরা সব স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারি নাই, উই আর বিহাইন্ড, তাই না? আমরা বার্ন ডাউনের গ্রাফে একটা কথা বলেন না ভাইয়া, সেটা হচ্ছে যে আপনার কতগুলো কাজ বাকি আছে সেটা শো করে স্টেট লাইনটা। রাইট, হ্যাঁ সেটাই তো বলছি। সেটা হচ্ছে স্টোরি পয়েন্ট রিমেইনিং। তাহলে কয়টা বাকি থাকলো? 7টা কিন্তু আমরা দিতে পারলাম এবং এই পয়েন্টে আমাদের টাইম শেষ হয়ে গেছে। তার মানে কি হতে পারে বলেন তো, কেন 7টা ডেলিভারি দিতে পারলাম না? কারণ কি? আমরা এস্টিমেশন ভুল করেছিলাম, অথবা কোনো ফিচার রেজ করেছিল
তো আমরা ডেফিনেশন অফ রেডি আমাদের রেডি ছিল না। হ্যাঁ, মানে বিভিন্ন কারণ হতে পারে না, Right. যেমন ভাইয়া বললো যে অনেক কারণ হতে পারে। একটা হতে পারে যে আমি আসলে কাজটা ভেবেছিলাম সহজ, কিন্তু দেখা গেছে আসলে অনেক কমপ্লেক্স। কমপ্লেক্স। বলে আপনি দেখেন এই যে এই জায়গাটাতে আমি কোনো কাজে ডেলিভারি দিতে পারি নাই, কমপ্লেক্স ছিল। এখানেও দেখেন একদিন কোনো ডেলিভারি হয়নি। সো এই কারণে অনেক সময় হতে পারে, এটা কোনো মানে ইয়ার কিছু না যে কেন হলো না, হতেই হবে। হ্যাঁ, নট নেসেসারি, এরকম হবেই আসলে। তারপরে ধীরে ধীরে হয়তো আরো অ্যাডজাস্ট হবে, কিন্তু গ্যাপ কিছু থাকবেই, হয় কম হবে কম বেশি হবে। এখন দেখেন তার মানে কি হলো, তার মানে কিন্তু 60টা স্টুডিও আমরা ডেলিভারি দিতে পারলাম না, 37 এর মধ্যে 30 দিলাম। এবং আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে আমরা টিম যদি এই গ্রাফের উপরের থেকে যায়, তার মানে কি আমরা কিন্তু অলওয়েজ একটু পিছিয়ে আছি। আর যদি নিচ দিয়ে যেত গ্রাফটা, তাহলে কি হতো, এগিয়ে থাকতাম। তাহলে কিন্তু দেখা যেত 8ম দিনেই আমি সব শেষ করে ফেলেছি। রাইট, এটা খেলার রান রেটের মতো না ভাইয়া? হ্যাঁ, রান্নাটার মতো। ঠিক আছে, সো খুবই সিম্পল। আপনাকে পরীক্ষায় বলবো যে এই ডাউন অ্যারো যদি থাকে, বলবো যে প্রজেক্টটার কি অবস্থা, আপনি কি ভালো অবস্থায় আছেন খারাপ অবস্থায় আছেন। খুবই সিম্পল, আপনি যা বলবেন যে এটা ভালো অবস্থায় আছে যদি আইডিয়াল টাইমে নিচে থাকে, আর যদি উপরে থাকে দ্যাট মিন্স আমরা খারাপ অবস্থায় আছি। এবং আসলে ইটারেশন শেষ হবে কিন্তু আমরা কাজ শেষ করতে পারবো। এটা হচ্ছে স্টোরি পয়েন্ট রিমেইনিং, আমরা বাদ দিয়ে দিয়ে দেখি, এই জন্য এটাকে বলা হয় স্টোরি পয়েন্ট রিমেইনিং। কতটুক বাকি আছে সেটা আমরা এখানে মেজার করতেছি। এবং অ্যাজাইল টিম সবচেয়ে এটা বেশি ইউজ করে, এটাকে বলা হয় বার্ন ডাউন চার্ট। আর আরেকটা ইউজ করা হয় এটার উল্টা, এই সেম ফিগারটাকে উল্টা ভাবে আঁকা হচ্ছে, দেখেন এটাকে বলা হয় বার্ন আপ চার্ট। হ্যাঁ, এবং এখানে দেখা হচ্ছে স্টোরি পয়েন্ট ডান, এইভাবে দেখানো হচ্ছে আর কি, উল্টা ভাবে দেখানো হচ্ছে। আগেটা ছিল স্টোরি পয়েন্ট রিমেইনিং, সেখানে এটা হচ্ছে আইডিয়াল 0 থেকে শুরু হবে এবং 37 এ গিয়ে 10তম দিনে আপনার কাজ শেষ হয়ে যাবে, ডান হয়ে যাবে। এবং আমরা প্রতিদিন পরে আপডেট করছি, দেখা যাচ্ছে যে এটা কি হচ্ছে, এটা কিন্তু যখন 10 ডে হবে আমরা কিন্তু আসলে এখানে বুঝতে পারি নাই। ঠিক আছে, আমরা শেষ করতে পারি না। এখানে কয়টা, ওই যে এখানে কিন্তু 60টা কিন্তু আমরা আইটেম শেষ করতে পাইনি। একই ফিগার আমরা উল্টা ভাবে দিচ্ছি, ওটা ছিল কয়টা কাজ বাকি আছে, আর এটা দেখছি কয়টা কাজ আমরা শেষ করছি, কয়টা শেষ করছি। আমরা 30 বা 31 শেষ করছি, আর বাকি হয়তো 6টা বা 7টা আমরা করতে পারিনি। তো 6টা আমাদের ডান হয় নাই বা 7টা ডান হয়। সো আমরা এইভাবে ইউজ করতে পারি, যেটা পছন্দ করে। কিন্তু অ্যাজাইল টিম আসলে আগের ছবিটা বেশি ইউজ করে, বার্ন ডাউন চার্ট, বার্ন আপ ইউজ করে, খুব কম ইউজ করে। ঠিক আছে, এটা আপনার এটা স্বাধীনতা আছে, আপনি ইচ্ছা করলে দুইটা ইউজ করতে পারেন বা একটা যে কোনো একটা ইউজ করতে পারেন, বার্ন আপ কিংবা বার্ন ডাউন চার্ট। কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এই ফিগার থেকে, এই দুইটা ফিগার থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। এবং প্রশ্নটা একটা প্রশ্ন খুব বেশি আসে, মানে আমাকে যেটুকু অনেকটা শুনলাম সেটা হচ্ছে যে কোন চার্টটা কখন ইউজ হয়, যদি ডেলিভারেবলস দেখানো হয় তখন কতগুলো, আর রিমেইনিং দেখা হলে কতগুলো, এই ধরনের কোশ্চেনটাও আসে, যদিও সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা কয়টা ডান হয়েছে আর আগেরটা ছিল কত রিমেইনিং আছে। সবাই এই লেখাগুলো একটু ভালো মতো খেয়াল করবেন, একটু পড়ে দিবেন আজকে, তাহলে দেখবেন যে খুবই সিম্পল। অলরাইট, এরপরে আসেন আরেকটা ফিগার আছে এখানে, সেটা কানবানের ফিগারটা খেয়াল আছে তো না? আমি এটা আগেও দেখিয়েছিলাম। কানবানে আসলে আমরা এই যে মেজার করে হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে সাইকেল টাইম, এটা হচ্ছে লিড টাইম, কিউ থেকে আপনি কখন কাস্টমারকে ডেলিভারি দিবেন, সেটা হচ্ছে লিড টাইম। কাস্টমারের রিকোয়েস্ট থেকে শুরু করে কখন কাস্টমারের জন্য কাস্টমারকে ডেলিভারি দিবেন, এই ফুল টাইমটাকে বলে লিড টাইম। আর সাইকেল টাইম হচ্ছে আপনার এখানে রেডিতে আছে, কিন্তু আপনি কিন্তু শিওর না যে আপনার টিম কখন কাজ শুরু করবে। যখন টিম কাজ শুরু করে তখন থেকে কাস্টমারের জন্য রেডি হওয়া, কাজটা রেডি, সেই পর্যন্ত যে টাইমটা, সেটাকে আমরা বলি হচ্ছে সাইকেল টাইম। ঠিক আছে, সো ডেফিনিশন কিন্তু এখানে আছে এবং লেখার মধ্যেও আছে। আর আরেকটা টাইম বলা হয় রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে হচ্ছে যে কিউ থেকে আমার টিম যে কাজ শুরু করলো, কিউ থেকে আমার টিম যে কাজ শুরু করলো, এটা কত সময় এটা কিউতে ছিল এবং কখন কাজ শুরু করলো, এই ডিফারেন্সটাকে বলা হয় রেসপন্স টাইম। মানে আমি কাজটা কিউ থেকে কখন আমি কাজ শুরু করেছি, এই যে এই গ্যাপটাকে বলা হয় রেসপন্স টাইম। ঠিক আছে ভাইয়া, একটু আরেকবার বলবেন, আমার একটু কনফিউশন আছে। হ্যাঁ, মানে আমার কিউ থেকে আমি যখন আমার টিম কাজটা শুরু করেছে তার মধ্যে যে ডিফারেন্সটা, ওটা হচ্ছে রেসপন্স টাইম। মানে আমি কাজটা আমার ব্যাকলগে আছে, দেন আমি যখন শুরু করব তাহলে মানে রেসপন্স, মানে কাছে স্টার্ট টাইমটা রেসপন্স, ওই টাইমটা হচ্ছে আমার রেসপন্স টাইম।
রেসপন্স টাইম। আর সাইকেলটা বলছি কখন, সাইকেলটা সরি হ্যালো মাইক্রোফোন একটু, সাইকেল টাইমটা কখন হচ্ছে ভাইয়া? সাইকেলটা হচ্ছে আপনার টিম যখন কাজ শুরু করেছে এবং ডেলিভারি রেডি করছে, ঠিক আছে? আচ্ছা, মানে রেসপন্সের পরে যখন শুরু করলো তখন থেকে শেষ পর্যন্ত সাইকেল টাইম। সাইকেল টাইম। আর ঠিক আমরা আছে। পুরোটাকে লিড বলতেছি কোনটা, একেবারে ব্যাকলগ একদম। প্ল্যানিং থেকে শুরু করে হ্যাঁ, একদম team থেকে ডেলিভারি শুরু করে কাস্টমারকে ডেলিভারি করে। আচ্ছা, থ্যাংক ইউ আই গট ইট ক্লিয়ার। ওকে, এখন দেখেন প্রতিটা কলামে কিন্তু এই যে আমরা বলে রাখছি এটা 8টা 3টা 2টা এরকম আছে না? জি জি, এই যে প্রতিটা কলামে এটাকে আমরা কি বলি, ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাই না? ডব্লিউআইপি। হ্যাঁ, ডব্লিউআইপি। এবং এটারও একটা গ্রাফ আছে যেটাকে বলে সিএফটি। এটা নিয়ে আমরা একটু সামনে দেখবো। এটার উপরে একটা গ্রাফ আছে যেটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম, যেটাকে এক্সেলে বলা হয় স্ট্যাক চার্ট বা স্ট্যাক ডায়াগ্রাম, STACK ডায়াগ্রাম। সেটা কিন্তু এইটার উপরে আমরা তৈরি করবো, আপনাদের দেখাবো লাস্টে। আচ্ছা, এরপরে দেখি কি আছে, আপনারা সব ডিসকাশন করবেন আজকে পড়ে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এখান থেকে কিন্তু এই যে 5-6টা ফিগার আছে, অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে। এখানে কিন্তু একটা পয়েন্ট স্কিপ হয়ে গেছে, সেটা হলো ওই যে কানবানে প্রতিটা কলামে নাম্বার অফ আইটেম কল করা আছে। ফর এক্সাম্পল টু ডু তে কতগুলো থাকবে, ডব্লিউআইপি তে কতগুলো করা যাবে। আচ্ছা, একটা পয়েন্ট ভাইয়া, ইন দা মিন টাইম এই পয়েন্টটা বটলনেকটা একটু বলবেন। বটলনেকটা আমার কাছে একটু লাগে। হ্যাঁ, এই জায়গাটা একটু যদি বটলনেকের ব্যাপারটা একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা তো বুঝতে পারছি না ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। রাইট, আমি এটা জানি, আপনার কাছে শুনতে যাচ্ছিলাম যে আমার কাছে জানি যে এই কলামে আমি সর্বোচ্চ কতগুলো আইটেম নিতে পারবো পিবিআই। রাইট। আচ্ছা, আপনি আর বলতেছেন বটলনেক, তাই তো? রাইট, একটু যদি বলেন। আমরা কানবান বোর্ডটা ইউজ করি বা কানবান মেথড ইউজ করি মেইনলি ফ্লো ম্যানেজমেন্টের জন্য, যাতে আমাদের প্রোডাক্টিভিটি খুব স্মুথ হয়। এখন ধরেন এখানে 3টা আইটেম আছে। এখন আমরা এখানে কি বলেছি যে 3টা থেকে একটা যদি কমে না যায়, তাহলে কিন্তু আমি এখানে কোন আইটেম নিয়ে আসতে পারবো না কিন্তু। এখন এটা যদি 2 সপ্তাহ ধরে এখানে পড়ে থাকে, আমার 2 সপ্তাহে কিন্তু একটা নতুন আইটেমও নিয়ে আসতে পারছি না। তার মানে এখানে কি হচ্ছে, নিশ্চয়ই সামথিং রং হ্যাপেন। হয় কেউ কাজ করতে পারছে না, বা কেউ আটকায় গেছে, এখানে হেল্প দরকার, বা কোনো রিসোর্স আসলে অসুস্থ হয়ে আছে। সো ইউ আর গেটিং বটলনেক হিয়ার। এই কোনে কিন্তু এখানে স্টাক হয়ে গেছে। স্ট্যাকিংটা হচ্ছে আমার স্পেস, মানে এটা নাই, স্কোপটা নাই, এই জন্য মানে আমার যে ক্যাপাসিটিটা ওটা ওভারফ্লোড হয়ে গেছে, আমি ওখানে আর নিতে পারছি না। হ্যাঁ, নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? নিশ্চয়ই এখানে কোনো একটা বটলনেক হয়েছে। বটলনেকটা কি? যখন আপনি বুঝবেন যে একটা কলামে অনেকদিন ধরে কাজ করে আছে, বা 1 দিন 2 দিন ধরে কাজ করে আছে, কোনো এর মুভমেন্ট নাই, তার কারণে কিন্তু সামনে স্টাক হয়ে গেছি আমরা। সামন থেকেও নিয়ে আসতে পারছি না পুল করে। কানবান বোর্ডে কি ইউজ করা হয়? পুল সিস্টেম ইউজ করা হয়। আমি পুল করে কিন্তু পাচ্ছি না, কারণ এই জায়গায় বটলনেক তৈরি হচ্ছে। আমরা বলেছি এখানে 3-এর বেশি নেওয়াই যাবে না, আপনি নিয়ে আসতে পারবেন না, যেহেতু এখানে 3 আছে। যখন অন্য কলামে যাবে তখনই আপনি নিয়ে আসতে পারবেন। তার মানে কি পুরো স্টাক হয়ে গেছি আমরা একটা জায়গায়। তো সেটাকে বলা হচ্ছে বটল। ওকে, ভেরি ক্লিয়ার। হ্যাঁ, কানবান বোর্ডে আপনি বটলনেকটা বের করতে পারবেন, তখন আসলে আপনি প্ল্যান করতে পারবেন যে তাহলে এখানে কি করা উচিত, এখানে কি পেয়ারিং করবেন নাকি সলভিং করবেন নাকি মুভিং করবেন। সরি ভাই, আপনি বলেন কি বটলনেকের সলিউশনটা কি, রেজোলিউশনটা কি হবে? পেয়ারিং করতে পারেন, প্ল্যানিং, সলভিং করতে পারেন, মুভিং করতে পারেন। সম্পিং করা আর মুভিং। হ্যাঁ, সপিং না, সর্মিং। সোয়ামিং না, আমি সোয়ামিংটা বুঝলাম, হয়তো ভুল হচ্ছে। সোয়ামিং আর মবিং করাটা মানে গ্রুপলি অথবা টিমলি, টিম মিলে আমরা কাজটা করবো, রাইট, থ্যাংক সলভ করবো। কিংবা যদি দেখা যায় কেউ অসুস্থ, তাহলে কোনোভাবে এটা ব্যবস্থা করতে হবে, অন্যদেরকে আসলে এখানে কাজ করতে হবে। ওই একই, মানে সর্মিং বা মুভিং। আরেকজন বোধহয় প্রশ্ন করছিলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে কানবানে হচ্ছে আপনি তো যেটা বললেন পুরোটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে বললেন আর কি। এটার হলো একটা বিশাল ইমপ্লিমেন্ট আছে হলো আপনার ম্যানুফ্যাকচারিং এ। আমি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং পড়ি, সেজন্য এখানে আমরা জানি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনার হলো প্রত্যেকটা ওয়ার্ক ফ্লোরে আপনার এরকম কানবান বোর্ড থাকে। তো সেখানে আমি রিসেন্টলি আপনার একটা ফ্যাক্টরি ভিজিট করেছিলাম, সেটা হলো বিমানের যে ফার্স্ট স্টেজ টারবাইনের যে ফার্স্ট স্টেজ কালো ব্লেডটা, সেই ব্লেডটা যারা বানায় সি ফ্যান। তো ওদের এখানে যে এটা দেখেছি, এবং ওরা হলো লিড টাইমটা হচ্ছে ধরেন একটা কাস্টমার অর্ডার দিল, সে আমার জি অর্ডার দিল আমাকে 100টা ব্লেড লাগবে, সেক্ষেত্রে এই রেডি থেকে একদম ডেলিভারি টু কাস্টমার ওইটা হলো ওদের লিড টাইম। আর হচ্ছে ধরেন যে ফ্লোরে হলো ওদের কাজটা চলতেছে, সেই ফ্লোরে একটার পরে একটা কাজ হয়।
তো সেইখানে ওই ওরা সাইকেল টাইমটা ইউজ করে ফ্লোরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আর কি। কিন্তু যখন এটা ডেলিভারিটা যখন যোগ হয়ে যায় কিংবা হলো আপনার ফাইন্যান্সিয়াল পার্ট যে অর্ডার নেওয়া বা ব্যাংকিং ট্রানজেকশন সেইগুলো হচ্ছে সামনে পেছনে যোগ হয়, তখন এটা হলো লিড টাইম হিসেবে ক্যালকুলেট করে আর কি। ঠিক আছে স্যার, আর এখানে যদি কোনো মেশিনারিজ নষ্ট হয় তখন হলো আপনার বা কোনো ওয়ার্কার আসেনি, তখন হলো বটলনেক গুলা হয়। আর মেশিনের লিমিটেশন আছে, যেমন 5টা মেশিন আছে বা 4টা মেশিন আছে, সো ওটা হচ্ছে আপনার লিমিটটা সেট করে দেয় যে আমি ওর বেশি ডেলিভারি দিতে পারবো না ওই সময়ের ভিতরে। ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু জেনে রাখতে হবে কানবান মেথডটা কিন্তু অ্যাজাইলের আগে ছিল, 1940 থেকে ছিল। অ্যাজাইল আসছে 2001 সালে, আর কানবানের জন্ম কিন্তু 1940 তে। সো আমরা কিন্তু ওই যে কানবানটা ম্যানুফ্যাকচারিং ইউজ হয় সেখান থেকে আসলে আমরা এখন সফটওয়্যার বা অ্যাজাইল প্রজেক্ট ইউজ করছি, ঠিক আছে। আর আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন আরেকটা জিনিস আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা একটু একটু বলে নেই, যদি এখানে কোথাও বলা হয় নাই অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে এখানে এই যে প্রতিটা স্টেজ যে আছে, প্রতিটা কলাম, একটা কলাম থেকে যে আরেকটা কলামে যাবে, এখানে আসলে আমরা পলিসি লিখে রাখি, ঠিক আছে। এক্সপ্লিসিট পলিসি বলে রাখি যে এই এখান থেকে একটা আইটেম কখন এখানে আসবে, ও আচ্ছা, আইটেম মিট করলে আমি এখান থেকে এখানে যেতে পারবো। সেই চেকলিস্টটা যতক্ষণ মিট না হবে ততক্ষণ আপনি অন্য একটা কলামে কিন্তু চাইলেও পুল করে নিতে পারবেন না। তো এই যে প্রতিটা জায়গায় কোয়ালিটি পলিসি বা এক্সপ্লিসিট যে চেকলিস্ট সেটা কিন্তু মেনশন করা থাকে, এবং সেটা আপনি চেকলিস্ট মিট করেই আপনি আরেকটাকে পুল করে এখানে নিয়ে আসতে পারবেন। এবং ততক্ষণ আপনি এটা যদি না করেন কি হবে, অনেকে কাজ শেষ হয় নাই, হাফ ডান করে আপনাকে এখানে দিয়ে দিচ্ছে, এত বিশাল মেজর প্রবলেমে পড়ে যাবে। ভাইয়া তাহলে যে পুলটা করবে কে? ডেভেলপমেন্ট টিম পুল করবে না? হ্যাঁ, পুল করার আগে দেখতে হবে যে এখানে সব ক্রাইটেরিয়া চেকলিস্ট মিট হচ্ছে কিনা এই কলামে, তাহলে সে পুল করে নেবে, এমনি পুল করবে। ওকে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো কি এখানে পলিসিতে লেখা থাকে? হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো আপনার প্রতিটা কলামের এখানে লেখা থাকবে। এটা মিট না করলে আপনি চাইলেও এটা পুল করে নিতে দিবেন না, তাতে আপনি নিজে বিপদে পড়বেন, কারণ এখানে তো কাজ হাফ ডান হয়ে আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যাজ এ প্র্যাকটিস গাইডে নাই, ফলে ওটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নাই। এখন আমরা আসতেছি পরের স্লাইডে। একটা কোশ্চেন ছিল ভাইয়া, এই কানবান বোর্ডের বিভিন্ন যে ফেজ গুলো আছে, রেডি বা ডেভেলপমেন্ট, ইউনিট টেস্ট, এই ফেজে কতগুলো আইটেম থাকবে এই ডিসিশনটা আমরা কিভাবে নেই, নাকি এটা এক্সপেরিয়েন্সের উপরে? এটা এটা আসলে এক নম্বর হচ্ছে যে আমরা যে কলাম গুলো লিখি সেটা কোথা থেকে আসে, সেটা আসলে আমরা যে ওয়ার্কফ্লোতে ম্যানেজ করতেছি, ওয়ার্কফ্লোটা কোন একটা কাজ ডেলিভারি দেওয়ার জন্য, সেটার স্টেপস গুলো, ঠিক আছে। কানবানে আমি পড়িয়েছিলাম যে কানবানে দেখবেন স্লাইডে যে লেখা আছে যে মানে প্রসেস পলিসি ওয়ার্কফ্লোকে ভিজুয়ালাইজ করা। হ্যাঁ, সেখান থেকে কলাম গুলো আসছে যে কোন কলামে কয়টা কলাম হবে। তারপর এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস যে লিমিটটা দিয়েছি, এটা কিন্তু আমরা হয়তো শুরুতে একটা লিমিট দিয়েছি, দিয়ে আমরা দেখতে যাচ্ছি যে এটার আসলে ইম্প্যাক্টটা কি, আমরা কত কুইকলি সাইকেল টাইম এবং লিড টাইম আমাদের কম হচ্ছে না বেশি হচ্ছে, কোথায় বটলনেক হচ্ছে। এইভাবে এইসব পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বারবার চেঞ্জ হবে যতক্ষণ পর্যন্ত আমার টিমের অপটিমাম ফ্লো আমি বের করতে না পারি, বুঝতে পেরেছেন। এবং এটা চেঞ্জ করে করে কয়েকটা ফ্লোর পরে হয়তো আপনি একদম অপটিমাম একটা ফ্লো পাবেন, যে দিস ইজ ইওর অপটিমাম ফ্লো। এটা হচ্ছে আপনার অপটিমাম সাইকেল টাইম, এটা হচ্ছে আপনার অপটিমাম লিড টাইম, এবং আপনার থ্রুপুট হচ্ছে এটা। আপনার টিম থ্রুপুট মানে কি, একটা নির্দিষ্ট সময় কয়টা আইটেম সে কাজ করার শুরু থেকে মানে একদম রেডি পর্যন্ত চলে যায়, আইটেম গুলো ডান হয়ে গেছে, সেটা হচ্ছে থ্রুপুট। তার মানে আমরা এটা ইউজ করি যে আমার টিমের থ্রুপুট কত, মানে আমরা কয়টা আইটেম, যিনি বলতেছিলেন কয়টা আসলে টারবাইনের আমরা ডেলিভারি দিতে পারবো, সেটা হচ্ছে থ্রুপুট, ঠিক আছে। সো এই থ্রুপুট বাড়াতে হবে। এটা আপনি ওই যে ব্যাচ সাইজ বিভিন্ন জায়গায় এগুলোকে বলে ব্যাচ সাইজে বলা হয়, ছোট বড় করে আপনি আসলে অপটিমামটা বের করবেন। ভাইয়া থ্রুপুট আর আউটপুট কি সেম? থ্রুপুট আর আউটপুট কি সেম? মানে জাস্ট আমি মানে কনসেপ্টের জন্য বলছি, দুটো জায়গায় আমি আউটপুট অনেক জায়গায় মানে মিনিং এও অনেক জায়গায় কাছাকাছি পেয়েছি। হ্যাঁ, ফুট আছে তো এই জন্য কাছাকাছি। হ্যাঁ রাজু ভাই, থ্যাংক ইউ। দুটারই ফুট আছে না, থ্রুপুট আউটপুট। মানে আউটপুট আমরা থ্রুপুটটা আসলে যে মানে ম্যাট্রিক্স এর ইউজ করি, আসলে হিসাব করার জন্য ইউজ করি। না, ওই কোশ্চেনের ভিতরেও আমি পেয়েছিলাম ভাইয়া, এই জন্য থ্রুপুটের আমি যখন মিনিং এ গেলাম তখন দেখলাম যে একই রেজাল্ট আউটকাম এই কথাটাই মিন করতেছে, আউটপুট ও রেজাল্ট আউটকাম মিন করতেছে। সো ক্যান ইউ সে দ্যাট যে থ্রুপুট এন্ড আউটপুট দ্য সেম? এখন না চাইলে পরে আমাকে জানাতে পারেন, নো ইস্যু।
না না, এটা কখনোই সেম না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। অলরাইট, সো আমি একটু বলতে পারি আর কি, জাস্ট থ্রুপুটটা হচ্ছে রেট অফ আপনার রেট, আর হচ্ছে আউটপুটটা হচ্ছে জাস্ট হোয়াট ইজ দ্য আউটকাম। সো এটা হলো বেসিক ডিফারেন্স আর কি। আচ্ছা, Rate. থ্রুপুটটা এটা রেট বা রেশিও কল করে? হ্যাঁ, Rate, রেট not কি ratio. রেটে হলো আপনার আমার প্রোডাকশন যাচ্ছে বা আমার কাজ হচ্ছে আর ও কি। দ্যাটস গ্রেট। মানে এটা ওই আমার ধরতে পারি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আর আইআরআর এর মতো, একটা রেশিও যাবে আর একটা টোটাল অ্যামাউন্টে যাবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ব্রাদার। কে বলেন ভাইয়া? মাহফুজ? সরি, মুজাফফর। মুজাফর ভাই, থ্যাংক ইউ। মুজাফর ভাই, আপনি কি আউটপুটটা আপনি কি ফিলিপের সাথে আছেন? না, আমি কারোর সাথেই নাই, আমি এখন এই মুহূর্তে স্টুডেন্ট আর কি। ও আচ্ছা আচ্ছা, না একজন পিএমপি স্টুডেন্ট আছে ফিলিপ স্যারের সাথে, আপনার নামটা শুনি মুজাফফর, এই জন্য বললাম, সরি বললাম। আচ্ছা, ভাই আউটপুটটা আরেকবার একটু বলবেন? আউটপুট জাস্ট রেজাল্ট বলতে পারেন আর কি। মানে Result. আউটকাম। বা Outcome. ডেলিভারেবল নাকি? হ্যাঁ, ডেলিভারেবল। এটা আউটপুট তৈরি হয়েছে, আর থ্রুপুট আছে মানে কোন একটা সময় থাকতে হবে, এত সময়ের মধ্যে কয়টা আমরা বের করেছি। রেটটা মাঝে মাঝে বললেন ভাই এরকম। রাজু ভাই, আপনি জিজ্ঞেস করেন নাই, আমি করছি। আপনি আমাদের বস না এখানে। আচ্ছা, এখানে আরেকটা ফিগার আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা ফিগার দেখছি যেখানে আসলে ফিচার চার্ট, এটাকে বলে ফিচার চার্ট। এখানে আসলে আমরা ফিচার গুলো দেখাচ্ছি এক্স অ্যাক্সিসে, এক্স এ, ওয়াই তে, আর হচ্ছে টাইমটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে আসলে এই যে মানে নাম্বার অফ ফিচার্স, তো এখানে সেম গ্রাফ, কিন্তু এটা হচ্ছে আপনার বার্ন ডাউন চার্ট। আমরা যখন শুরু করেছিলাম তখন হয়তো 350 মতো ফিচার ছিল, আর এটা কি হয়েছে, টাইমের সাথে সাথে ফিচার কিন্তু বেড়েছে, নতুন আইটেম এসেছে, দেখছেন? এবং লাস্টে কিন্তু আমরা প্রায় 650 মতো চলে গেছি। আর যখন এই নতুন কোনো আইটেম এসেছে তখনই কিন্তু এটারও গ্রাফ কি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু টাইমটা বেড়ে গেছে আমাদের। ওই সময় ডেলিভারি রেডি হয় নাই, নতুন আইটেম আসছে, ওইটা কাজ করতে গিয়ে আমাদের কিন্তু টাইমটা কিন্তু আমাদের বেশি লাগছে। আর এইটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ফিচার্স কমপ্লিট, ওই যে বার্ন আপ চার্ট। দুইটার এখানে কিন্তু তিনটার কম্বিনেশন আছে, একটা হচ্ছে বার্ন আপ চার্ট, বার্ন ডাউন চার্ট, আর একটা হচ্ছে ফিচার বা স্কোপ। স্কোপ কত বাড়ছে বা কমছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই ডট ডট লাইন থেকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনাদের ফিচার চার্ট। এরপরে আরেকটা ফিগার আছে দেখেন, হ্যাঁ, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগে যদি আপনি বার্ন আপ চার্ট তৈরি করতে চান, বার্ন আপ চার্ট, তাহলে আসলে কিরকম দেখায়, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফিচার্স। এখানে আমরা জানি যে একটা ফিচারের মধ্যে কি থাকে, মাল্টিপলস ইউজার স্টোরি থাকে, এবং এক একটা ইউজার স্টোরি আমরা ডেলিভারি দেবো হচ্ছে হয়তো কয়েকটা স্টোরি পয়েন্ট লাগবে। তাহলে এই ফিগারটা যদি একটু খেয়াল করেন, এই যে এখানে ফিগারটা যেটা দেখতেছি, যে আমরা একটা নির্দিষ্ট সময় পরে এই যে এখানে এই ফিচার ওয়ানটা ডেলিভারি দেওয়ার জন্য আসলে এখানে অনেকগুলো ইউজার স্টোরি আছে, ঠিক আছে? সো প্রথম টাইমে, হ্যাঁ, প্রথম ডেটে আমরা যেটা মেজার করছি, সেখানে আমরা এই কয়েকটা, এই যে এই দাগ পর্যন্ত আমরা কয়েকটা ফিচার ডেলিভারি কয়েকটা ইউজার স্টোরি ডেলিভারি দিতে পেরেছি এই ফিচারের আন্ডারে। আবার নেক্সট উইক বা যাই ধরেন যে টাইমটা আমরা গ্যাপে এটা মেজার করছি, সেখানে কিন্তু আরো একটু কাজ আমরা কমপ্লিট করতে পারছি, 40% মতো ইউজার স্টোরি কমপ্লিট করতে পারছি এই ফিচারে, ঠিক আছে? আবার এই ফিচারে কিন্তু আরো হয়ে গেছে এখানে 60% মতো। তারপর ফোর্থ টাইম সাইকেলে গিয়ে দেখছি আমরা এটা প্রায় আরো একটু বেশি হয়েছে, আর একদম লাস্ট টাইমে গিয়ে পাচ্ছি অলমোস্ট 90 বা 95% হয়ে গেছে, ঠিক আছে? এবং আরো একটা বক্স লাগবে যখন আসলে এই ফিচারটা ফুললি কমপ্লিট হবে, তার মানে ওই ফিচারের সমস্ত ইউজার স্টোরি কমপ্লিট হবে। আর আরেকটা ফিচার আমরা দেখতেছি ফিচার 2, সেটা কিন্তু যে এই পর্যন্ত কোনো কাজ হয়নি এই টাইমে পর্যন্ত, তারপরে একটু কাজ হয়েছে, তারপর আরেকটু হয়েছে, তারপরে একটা আমরা 50% করতে পেরেছি, ঠিক আছে? এইভাবে কিন্তু ইউজার স্টোরি ডেলিভারি দেওয়া মানে কি, আমরা আসলে উই আর ট্রাইং টু কমপ্লিট, হ্যাঁ, ওয়ান ফিচার বা টু ফিচার্স এট এ টাইম। একটা ফিচারের মধ্যে অনেকগুলো ইউজার স্টোরি থাকে, তো সেই গ্রাফটা কিউমুলেটিভ ফিচার যে গ্রাফ, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার মানে কি স্প্রিন্টের ভিতরে ফিচারটা বড় হচ্ছে, স্প্রিন্ট একটা আইটেশনের ভিতরে? একটা ইটারেশনের ভিতরে না, এটা হয়তো একটা ইটারেশন শেষ হয়েছে, এটা একটা ওয়ান ইটারেশন রেজাল্ট, সেকেন্ড ইটারেশন রেজাল্ট, থার্ড ইটারেশন রেজাল্ট, ফোর্থ, ফিফথ, হ্যাঁ, বড় বড় ফিচার আর কি, যেখানে অনেকগুলো ইউজার স্টোরি আছে ও আচ্ছা, মানে না ভাইয়া, জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। এখানে বলা হচ্ছে আইটারেশন অর ইন্ট্রিম ডেট, মানে ইন বিটুইন ডেট আর কি।
এখানে হ্যাঁ। আমি যদি ডেট 1 ধরি তাহলে যে ফিচারের 1 এর সাইজ 2 সাইজ যেটা আছে আমরা 2 তে বা 3 তে বা 4 এ যে আমরা দেখতেছি সাইজ গুলো চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা ইটারেশনের ভেতর হচ্ছে না বাইরে হচ্ছে? ইচ্ছা আপনার এখানে কোনো কিছু বলে নাই, আপনি ইটারেশনে করতে আচ্ছা পারেন, আচ্ছা। ফিচারের উপর ডিপেন্ড করে ফিচারটা কত বড়। না আমি আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে একটা নতুন ফিচারের কোনো পয়েন্ট প্রোডাক্ট ওনার কি আইটেমসের ভিতরে ইমপ্লিমেন্ট মানে উনি এটাকে ফোর্সফুলি ঢুকাতে পারে কিংবা বা ঢোকার সুযোগ আছে কিনা, আমি জাস্ট এই কোশ্চেনটা বলতে চাচ্ছি। আবার করেন প্রশ্নটা। প্রশ্নটা হলো যে আমার কোনো একটা স্প্রিন্ট রানিং আছে, আইটারেশন শুরু হয়ে গেছে, ইন বিটুইন কি কোনো ফিচার রানিং এর মধ্যে নতুন কোন স্টোরি পয়েন্ট কি ইসের মধ্যে ডেভেলপমেন্টে ঢুকাতে পারে কিনা? হ্যাঁ পারে ও, যদি আচ্ছা। সেটা এমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট হয়। আচ্ছা আচ্ছা, মানে কানবানের যে এটা মধ্যখানে একটা প্রায়োরিটি লাইন থাকে না ইন বিটুইন, সেটার মাধ্যমে ফ্লো বেজে ওরকম কিছু, মানে আমি ধরেন এই সিচুয়েশনটা আসলো তাহলে আমি অ্যাজ এ প্রোডাক্ট ওনার আমি এটা ঢুকালাম, তাহলে আমি কি স্কাম মাস্টার হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করবো বা ডেভেলপ টিম হিসাবে এটাকে আমি ওয়েলকাম জানাবো, অ্যাডপ্ট করবো এই রানিং আইটারেশনে নাকি নেক্সট আইটারেশনে? এটা আমি প্রথমে বলে দিছি, ইফ দিস ইজ নেসেসারি এবং এমার্জেন্সি ইউ ক্যান ডু আচ্ছা, দিস ইন দিস ইটারেশন। তো তখন হয়তো আপনি লো প্রায়োরিটি ওইটারেশন কিছু বাদ দিয়ে দিবেন, কারণ এটা ইমার্জেন্সি চলে আসছে। ও প্রোডাক্ট ওনার ইজ দা ওনার, সে যদি বলে যেটা করতে হবে ইটারেশন, ইউ হ্যাভ টু ডু দ্যাট। okay, ঠিক আছে, ঠিক আছে, ওকে, এখানে স্কাম মাস্টারের কোনো কথা নাই, টিমেরও কোনো কথা নাই, বিকজ দিস ইজ নেসেসারি ফর দ্য বিজনেস। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, এবার লাস্টের ফিগারটা একটা দেখি, সেটা হচ্ছে আচ্ছা এটা কি আপনার পড়াইছি, যেহেতু পড়াই নাই তাহলে এটা আমি বলেছিলেন এটা মার্কেটিং এর জন্য কাজে লাগে, এবিসি ইজ ইট? এটা কি ওটা না, না এটা তো এবিসি না, এটা আর্ন ভ্যালু, এটা আমি আসলে পড়াই নাই, ফলে আপনাদের পরে পড়ো। ওকে, সরি। আচ্ছা, আর এটা আসলে যে আমরা যেটা দেখতেছিলাম কানবান বোর্ডের যে বিভিন্ন স্টেপস গুলো আছে, সেটাকে যদি আমরা স্ট্যাক ডায়াগ্রাম তৈরি করি, যেটাকে বলে কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম, তাহলে কিন্তু আমরা এইরকম গ্রাফ পাই। এই গ্রাফটা একটু খুবই মানে একটু জটিলতা আছে বোঝার জন্য, একটু খেয়াল করেন। যেখানে আসলে আমরা যে কানবান বোর্ডটা তৈরি করেছিলাম, এই কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রামে কানবান বোর্ডের টাইমের সাথে সাথে প্রতিটা কলামে কি পরিমাণ টাস্ক ছিল, কখনো টাস্ক বেশি ছিল কখনো কম ছিল, সেটাকে এখানে আসলে আমরা ড্র করেছি। প্রতিটা কলামে কি পরিমাণ আইটেমস ছিল সেটাকে, এবং আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি যেখানে আসলে 5টা কলাম ছিল, কিউ, অ্যানালাইসিস, ডেভেলপমেন্ট, টেস্ট এবং ডেপ্লয়। কিউ মানে কি, মানে যে এখনো কাজ শুরু করে নাই টিম, কিউতে আছে, কাস্টমার রিকোয়েস্ট আসছে কিউতে আছে, আর টিম যখন কাজ শুরু করছে তখন অ্যানালাইসিস থেকে ডেপ্লয়মেন্ট করতে হচ্ছে কিমের কাজ আর কি। ঠিক আছে, সো এটাকে যদি আমরা ড্র করি টাইমের সাথে, যেমন এখানে মান্থে দেওয়া আছে যে 16 মান্থের কলামগুলোতে কি কি ছিল সেটা আমরা এখানে ড্র করেছি। ড্র করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে দেখেন যে কোনো জায়গায় যে এটা কি, এটা হচ্ছে আপনার কিউ, একটু গ্রাফগুলো একটু দেখেন, লিজেন্ডটা একটু দেখেন, এটা হচ্ছে কিউ এর স্ট্যাক, তারপরটা হচ্ছে অ্যানালাইসিসের স্ট্যাক, তারপরটা হচ্ছে ডেভেলপমেন্টের, তারপরটা হচ্ছে টেস্টের, তারপর হচ্ছে ডেপ্লয়মেন্টের। ঠিক আছে, তার মানে এখানে যে কাজগুলো আছে এগুলো কি অলরেডি কমপ্লিটেড। ডেপ্লয়মেন্ট মানে অলরেডি আমরা কমপ্লিট করে প্রোডাকশনে দিয়ে দিয়েছি, সো এটা এই ব্ল্যাকটা হচ্ছে কমপ্লিটেড। আর এই যে আমরা দেখেন সাইকেল টাইম কোনটাকে বলা হয় মনে আছে, যখন টিম কাজ শুরু করলো তারপরে কমপ্লিট করলো, এটাকে বলা হয় কি সাইকেল টাইম। বলে যে এখানে দেখাচ্ছে যে আমরা এটা কি, এটা হচ্ছে কোন লেভেলে আছি, অ্যানালাইসিসের একটা পয়েন্ট থেকে আমরা যদি ডান পর্যন্ত আসি তাহলে এই আইটেমটা শেষ করতে আসলে এত সাইকেল টাইম লেগেছে। এটা আসলে একটা লাইন টানা হচ্ছে, আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় লাইন টানতে পারেন, এখানে যদি লাইন টানেন তাহলে ওই আইটেমটা এখানে শুরু করেছি আমরা আর এখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে সাইকেল টাইম। আর লিড টাইম কখন মনে আছে, কিউ থেকে একদম কমপ্লিট পর্যন্ত, কিউ থেকে কমপ্লিট পর্যন্ত, তাহলে আমরা দেখতেছি যে এটা হচ্ছে লিড টাইম, যখন কাস্টমার থেকে রিকোয়েস্ট আসছে এবং কাস্টমারকে ডেলিভারি দিছি, সেটা হচ্ছে আমাদের লিড টাইম। আর রেসপন্স টাইম মনে আছে, যখন আমরা কিউ থেকে কাজ শুরু করেছি, কাজ মানে অ্যানালাইসিস, সো আমরা রেসপন্স থেকে এই আইটেমটা নিয়ে এখানে কাজ শুরু করেছি, তো সেটা হচ্ছে আমাদের রেসপন্স টাইম। আর ওয়ার্ক ইন কিউ, এই যে এটা কি, এই যে এখানে যতগুলো কাজ আছে সব কোথায় আছে, কিউতে জমা হয়ে আছে, এখন আমরা কিন্তু কাজ শুরু করি না। আর এই কিউ থেকে শুরু করে কমপ্লিটের আগ পর্যন্ত যত কাজ আছে এগুলো কি একটাও কমপ্লিটেড,
বিভিন্ন স্ট্যাটাসে আছে, কোনটা অ্যানালাইসিস আছে, কোনটা ডেভেলপমেন্ট আছে, কোনটা টেস্টে আছে, কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয় নাই। এটাকে বলা হচ্ছে রিমেইনিং ওয়ান। ঠিক আছে, সাইকেল টাইম হচ্ছে যখন আমি কাজ শুরু করি আমার টিম, তাহলে আমার এখানে কাজ কি, এখানে কিউ তো কাজ না, কি হচ্ছে জাস্ট কাস্টমার রিকোয়েস্ট। অ্যানালাইসিস মানে আমার টিম যখন কাজ শুরু করে আইটেমটার উপরে, সো অ্যানালাইস থেকে ডেপ্লয়মেন্ট, এটা হচ্ছে আমাদের সাইকেল টাইম। আগে যে আমরা ইয়াতে দেখলাম না, কানবান বোর্ডে দেখলাম, সেই সেম ডেফিনেশন। এখানে অ্যানালাইসিসটা হচ্ছে টিমের কাজ শুরু, আর ডেভেলপমেন্ট হচ্ছে অ্যানালাইসিস টিমের কাজ শেষ। সো এইটাকে বলা হচ্ছে সাইকেল টাইম। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে কোন জায়গায় সুয়েল হচ্ছে কিনা, একটা টার্ম আছে দেখুন, সুয়েল। সুয়েল মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া, স্ফীত হওয়া, যে একটা জায়গায় যদি আঘাত লাগে তাহলে এটা মোটা হয়ে যায় না, আঙ্গুল ফুলে যায়। সো সুয়েলিং মানে হচ্ছে যে যেমন এখানে যখন আসলে এই স্ট্যাক ডায়াগ্রামটা প্যারালালি ফ্লো করতে থাকে, মানে কোনো স্ফীত হয় না কোনো একটা জায়গায়, তার মানে ওখানে কোনো বটলনেক তৈরি হয় না। কিন্তু আপনি এখানে দেখেন যে টেস্টে একটা জায়গায় খেয়াল করেন, টেস্ট কোথায় আমাদের, এই যে এইটা, এই যে এই এরিয়াটা টেস্ট, এই জায়গায় কিন্তু দেখেন কি হচ্ছে, একটু কিন্তু স্ফীত হয়ে গেছে জায়গাটা, রাইট? তার মানে টেস্টে এই সময়ে কিছু কাজ আসলে পড়েছিল, ঠিক আছে, বটলনেক ছিল। আর এই যে বাকি সময় দেখেন প্যারালালি হচ্ছে, এখানে হয়তো একটু ইয়া হয়েছে। সো যে লেভেলে এরকম দেখবেন, তার মানে ওই লেভেলে কাজটা মানে বটলনেক তৈরি হয়েছিল বা অনেক সময় ধরে পড়েছিল, মানে স্মুথ ছিল না। তো সেটা আরেকটা আন্ডারস্ট্যান্ডিং মানে আপনার সিএপি থেকে, কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম থেকে। অলরাইট, সো এটা আসলে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে আর কি, হ্যাঁ। এবং আমরা হয়তো আরেকবার আলোচনা করতে পারি যে কিভাবে আসলে সিএপিটাকে ইন্টারপ্রেট করতে হবে। ওকে, অলরাইট, সো আমরা অ্যাজাইলে দেখলাম যে কিভাবে শিডিউলিং করা হয়, এবং এবার আমরা দুইটা টেকনিক দেখবো, রিসোর্স অপটিমাইজেশন টেকনিক। তাহলে আমরা কিভাবে রিসোর্সকে অপটিমাইজ করব, এখানে কিন্তু দুইটা টেকনিক আছে। পিএমবকে ছিল, পিএমবক থেকে এখানে নিয়ে আসা হয়েছে, যেটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে বোধহয় নাই, হ্যাঁ, যে কিভাবে আসলে আমরা কি রিসোর্স অপটিমাইজ করব। রিসোর্স অপটিমাইজ করার দুইটা টেকনিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্মুথিং আর হচ্ছে লেভেলিং। সো রিসোর্স, হ্যাঁ, অপটিমাইজেশনের কারণ কি, কারণ হচ্ছে রিসোর্স গুলো আসলে অ্যাভেলেবল আছে কিনা, এবং রিসোর্স গুলো আসলে ধরেন আমরা যদি কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করি, যেখানে আমরা প্ল্যান করলাম এরকম যে আমাদের প্রতি সপ্তাহে এরকম রিসোর্স লাগবে, কখনো লাগবে হচ্ছে 10 জন, কখনো লাগবে হচ্ছে 15 জন, আবার তারপরে লাগবে হচ্ছে 50, তারপরে আবার লাগবে 10 জন, তারপরে লাগবে আবার 100। এরকম যদি হয় তাহলে কিন্তু রিসোর্স অপটিমাইজেশন হয়নি, কারণ আপনার টিমকে, লোকজনকে, লেবারকে পাওয়া কিন্তু টাফ হয়ে যাবে। তো তখন আসলে আমরা রিসোর্স অপটিমাইজেশন ইউজ করি। আর আরেকটা কারণ হতে পারে যে আমি যে রিসোর্সকে ভাবতেছি যে এই কাজের জন্য আমার লাগবেই, সেই রিসোর্সটা ওই সময় যদি অ্যাভেলেবল না হয়, তাহলে আমরা কিভাবে রিসোর্সটাকে অপটিমাইজ করব। তো আমরা যদি লেভেলিং করি, তার মানে রিসোর্সটা আমি কোনো কাজে অ্যাসাইন করছি, কিন্তু রিসোর্সটা ওই সময় অ্যাভেলেবল না, তাহলে কি করতে হবে, রিসোর্সটা যখন অ্যাভেলেবল তখন আমাকে কাজটাকে শিফট করে নিয়ে যেতে হবে। এই বিষয়টাকে বলা হয় রিসোর্স লেভেলিং। যদি আমরা রিসোর্স লেভেলিং করি, তাহলে জেনারেলি টাইম বেড়ে যায়, টাইম এক্সপার্ট হয়ে যায়। ঠিক আছে, সো রিসোর্স লেভেলিং টা আসলে অনেক সময় টাইম বাড়ায় দেয়। আর রিসোর্স স্মুথিং মানে কি, স্মুথিং মানে হচ্ছে কোনোভাবেই আমরা টাইম বাড়াবো না, টাইম বাড়ানো যাবে না, আমরা হয়তো রিসোর্স বাড়াবো, কিংবা আমরা একটু বেশি এফোর্ট দেবো, কিংবা টিমকে মোটিভেট করবো যারা বেশি কাজ করে আমরা টাইমের মধ্যে প্রজেক্টটাকে ডেলিভারি দেবো বা কাজটাকে ডেলিভারি দেবো, এটাকে বলা হয় স্মুথিং। আর লেভেলিং এ নরমালি টাইম বেড়ে যায়। ঠিক আছে, সো ম্যানেজমেন্ট কোনটা প্রেফার করবে, লেভেলিং নাকি স্মুথিং? লেভেলিং। লেভেলিংটা প্রেফার করবে ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো সেই জিনিসগুলো এখানে আছে ডেফিনেশন। আর আরেকটা টেকনিক আছে, হ্যাঁ, স্টুডেন্ট ম্যানুয়ালে লেভেলিংটা উল্লেখ করা আছে, গ্লোসারিতে আছে এবং ভেতরে একটু হালকা করে, স্মুথিংটা নাই। স্মুথিংটা নেই। জি। ওকে, সো আপনারা এটা বেটার হবে পিএমবক থেকে পড়া। পিএমবকে দুইটা জিনিস আসলে বেশ ডিটেইল আছে একটু, আর স্টুডেন্ট ম্যানুয়াল যদি থাকে তাহলে আপনারা ওখান থেকে পড়ে নেবেন, তাহলে যথেষ্ট। আর এবার আসতেছি শিডিউল কম্প্রেশন টেকনিক, যে আমরা শিডিউলকে, এটা আপনি বললেন পিএমবক যে এর কোন চ্যাপ্টার? শিডিউল চ্যাপ্টার করতেছি আমরা করতেছি PMBOK শিডিউল চ্যাপ্টার, সেই শিডিউল চ্যাপ্টারে আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে তানভীর, ও আচ্ছা। শুনতে পাই না, পিএমবক এর চ্যাপ্টার নম্বর 6। 6, ওকে।
আমরা এখানে টপিকটা পড়তেছি অ্যালাইন টু PMBOK এর চ্যাপ্টার নম্বর 6 প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট। জি ঠিক আছে। ঠিক আছে, পুরো টপিকটা কিন্তু ওটার সাথে অ্যালাইন। আচ্ছা, এবার দেখেন আরেকটা আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে শিডিউল কম্প্রেশন টেকনিক। তার মানে হচ্ছে আপনি যে বললেন ম্যানেজমেন্টকে যে আমার 6 মাস লাগবে, বেশিরভাগ জায়গায় কি ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ দিবে যে হ্যাঁ ঠিক আছে খুব ফাইন শিডিউল করেছে 6 মাস ইজ ফাইন। ম্যানেজমেন্ট কি বলবে যে 4 মাসের মধ্যে এটা করতে হবে, রাইট? সো তখন আপনি কি করবেন আসলে? উপায় কি? উপায় হচ্ছে আপনাকে এটাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস মানে কি করা, কি মানে স্কুইজ করা। তো সেটা কিভাবে কম্প্রেস করবেন তার দুইটা টেকনিক আছে। একটা টেকনিকে বলা হয় হচ্ছে কি, একটা টেকনিকে বলা হচ্ছে ক্রাশিং, ক্রাশ করা। আর একটা টেকনিকে বলা হয় ফাস্ট ট্র্যাকিং। হ্যাঁ, ফাস্ট ট্র্যাকিং। ঠিক আছে, ফাস্ট ট্র্যাকিং এই পরের স্লাইডে আছে ওইটা ফাস্ট ট্র্যাকিং। ক্রাশিং মানে হচ্ছে আপনি টাইম কমাতে চান, 6 দিনের একটা কাজ আপনি টাইম কমাবেন, তাহলে কি করা লাগবে? ক্রাশিং মানে হচ্ছে রিসোর্স বাড়াবেন, মানুষ বাড়াবেন, তাহলে হয়তো 6 দিনের কাজটা 4 দিনে হবে বা 3 দিনে হবে, সেটাকে বলা হয় ক্রাশিং। কিন্তু ক্রাশিং করলে সমস্যা হচ্ছে কস্ট বেড়ে যায়, ডলার বেড়ে যায়, যেহেতু মানুষ আপনি ডাবল করছেন। আর ফাস্ট ট্র্যাকিং মানে হচ্ছে যে কাজটা আপনি ভেবেছিলেন যে সিকোয়েন্সিয়ালি করবেন, কিন্তু যেহেতু এখন টাইম নাই, ম্যানেজমেন্ট প্রেশার ক্রিয়েট করছে এবং আমাকে আসলে প্রজেক্ট আরো তাড়াতাড়ি শেষ করতে হবে, তখন আপনি কি করবেন? এই যে ফাস্ট ট্র্যাকিং এর যে দুইটা কাজ আছে এটাকে আপনি কি করবেন? প্যারালালি করবেন। হয় লিড নেবেন, লিড মানে কি? ও লিড কি পড়াচ্ছিলাম, লিড বোধহয় আমি একটু মিস করেছি, লিড এবং ল্যাগ। আজকে বলেছিলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো দেখেন একটা কাজ হতে পারে আমরা কাজটাকে প্যারালালি করতে পারি, তাহলে কি হবে? টাইম কম লাগবে। এটা যদি 5 দিন হয়, এটা 5 দিন হয়, তাহলে টোটাল সময় কত লাগবে? যদি সিকোয়েন্সিয়ালি করি 10 ডেজ। আর যদি কোনোভাবে এটাকে আমরা প্যারালালি নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? 5 দিনের মধ্যে কিন্তু দুটো কাজ শেষ হয়ে যাবে, তার মানে কি টাইম কম্প্রেস হয়ে যাবে। বুঝতে পেরেছি? আরেকটা ওয়ে আছে। হ্যাঁ বলেন। ওই 6টা যে আমার রিসোর্স, তারা তো 8 ঘন্টা করে কাজ করতেছে, তাদের ওয়ার্কিং আওয়ারটাকে বাড়ায় দেবো, মানে ওভারটাইম করানো হয়। ওভারটাইম করলেন, সেটাকেও আসলে ক্রাশিং বলা যেতে পারে, কিন্তু তখন ওই যে কস্ট বেড়ে যাবে, ওভারটাইমের তাকে টাকা দিতে হবে। আচ্ছা, আরেকটা টপিক আমি একটু মেনশন করি নাই, সেটা হচ্ছে লিড এবং ল্যাগ। যখন আমরা প্রেসিডেন্স ডায়াগ্রাম তৈরি করছিলাম, তখন কিন্তু আমরা কয়েকটা রিলেশনশিপ দেখেছি, তাই না? ফিনিশ টু স্টার্ট, তারপর স্টার্ট টু স্টার্ট, এরকম। সো প্রতিটার সাথে আসলে আমরা লিড এবং ল্যাগ ক্রিয়েট করতে পারি। লিড এবং ল্যাগ মানে কি? লিড মানে হচ্ছে ধরেন আমি যদি একটা এক্সাম্পল এখানে দিই যে আমি একটা কাজ করছি এ আর একটা কাজ করছি বি, ঠিক আছে? এটা লাগবে 6 দিন, এটা লাগবে হচ্ছে 3 দিন। তাহলে এটা যদি কি রিলেশনশিপ আছে, যদি কোনো কিছু না বলা থাকে মনে রাখতে হবে এটা ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ, তাহলে আমাদের তো 9 দিন লাগবে। এখন আমরা যদি কাজটাকে এরকম করি যে আমরা এই কাজটাকে 3 দিন আগায় নিয়ে আসবো, হ্যাঁ, তখন এই কাজটা 3 দিন হয়ে যাবে, তখন আপনি কাজটাকে শুরু করবেন। তাহলে আপনি কি করলেন? সাকসেসফুল কাজটাকে আরো 3 দিন আগায় নিয়ে আসলেন, ঠিক আছে? আগায় নিয়ে আসলেন, এই যে আগায় নিয়ে আসলেন 3 দিন, এই কাজটাকে বলা হচ্ছে লিড করা। তার মানে আমি কি লিখবো? FS-3। তার মানে আমি পরের কাজ থেকে আরো 3 দিন আগায় নিয়ে আসছি সাকসেসফুল কাজটাকে, এটাকে বলা হয় লিড করা। এটা অনেক সময় আমাদের করতে হয় প্রজেক্টে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ল্যাগ। ল্যাগ মানে হচ্ছে উল্টা, মানে আপনি পরের কাজটাকে সাকসেসফুল কাজটাকে আরো পিছায় দিবেন। যেমন AB, হ্যাঁ, AB তার মানে কি 6 দিন এবং এখানে 3 দিন, তার মানে 7 ডেতে আপনি কাজটা শুরু করতে পারবেন। কিন্তু আপনি বললেন FS+3 ডেজ, মানে কি? তার মানে হচ্ছে 6 দিন তো হবেই, তারপরে আরো 3 দিন পরে কি আপনি কাজটা শুরু করবেন। এই প্লাস থাকলে আমরা বলি ল্যাগ করা। তার মানে আমি সাকসেসফুল কাজটাকে আরো পিছাই দিই, সেটাকে বলা হচ্ছে ল্যাগিং। বুঝতে পেরেছি? লিড মানে হচ্ছে নেগেটিভ এবং আমরা আগায় নিয়ে আসি, আর ল্যাগ মানে হচ্ছে পজিটিভ এবং আমরা পিছিয়ে নিয়ে যাই। এটা কিন্তু আমাদের করতে হয় এমনি এমনি না, কাজের জন্য। যেমন আমরা যখন ডেটা সেন্টারে কোনো সার্ভার নিয়ে আসি, কোন একটা ডেটা সেন্টারে, আপনাদের অনেকেই আছে জানেন যে গুগল, ফেসবুক সবার সার্ভার কিন্তু বাংলাদেশে প্রায় সব বড় বড় ইয়াতে আছে আর কি, IIG, IIG তে আছে আর কি। তারা কিন্তু ফেসবুকের বিভিন্ন সার্ভার, তারপর হচ্ছে গুগলের সার্ভার আছে, যাতে আপনার লোকালি আপনি কুইকলি ক্যাশ থেকে সার্ভ করতে পারেন। সো একটা ডেটা সেন্টারে যখন সার্ভার আসে, সিঙ্গাপুর থেকে আসলো, আমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম, ডেটা সেন্টারে নিয়ে আসার পরে কি ওটা কাজ শুরু করে দেই? আমাদের নিয়ম হচ্ছে আমরা 24 থেকে 48 আওয়ার্স
রেখে দেই যাতে আমাদের এনভায়রনমেন্টের সাথে আমাদের ডেটা সেটের এনভায়রনমেন্টের সাথে এটা ম্যাচ করতে পারবো। তারপরে আসলে আমরা ওএস ইনস্টলেশন, কনফিগারেশন, তারপর অ্যাপ্লিকেশন ইনস্টলেশন, এসব কাজ আমরা 24 বা 48 আওয়ার্স পরে করি। তার মানে কি, আমরা যদি বলতাম যে ডেটা সার্ভার এসে গেছে এবং আমরা কি ওএস ইনস্টল করব, যদি এফএস বলতাম, তাহলে যখন নিয়ে আসছি তখন এই কাজটা শুরু করা যেত। কিন্তু আমি বলতেছি এফএস প্লাস 48 আওয়ার্স, তার মানে 48 ঘন্টা পরে আসলে আমি ডেটা ওই সার্ভারটা কনফিগার করি। সেইটাকে বলা হচ্ছে ল্যাগ। এটা আমাদের অনেক সময় লাগে, আর অনেক সময় আমরা লিডও নিতে পারি, যেহেতু টাইমকে একটু আগে আমরা টাইম কম্প্রেশনের কথা বললাম। লিড করলে কি হয়, লিড করলে কিন্তু আমরা টাইম কম্প্রেস করতে পারছি। এখন একটা জিনিস মনে আছে কারো, যে আমরা বলছিলাম যে 4 ধরনের ডিপেন্ডেন্সি আছে, ম্যান্ডেটরি, ডিসক্রিশনারি, তারপর হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল। হ্যাঁ, তাহলে যদি দুইটা কাজের মধ্যে ম্যান্ডেটরি রিলেশনশিপ থাকে, তাহলে কি আমরা ফাস্ট ট্র্যাকিং করা যাবে? প্যারালাল করা কিংবা লিড নেওয়া কিন্তু করা যাবে না, কারণ ওটা কি, আমরা ম্যান্ডেটরি, তার মানে একটা শেষ হলে তারপর একটা শুরু করতে পারবো। এই জন্য আমরা আসলে যে কাজগুলোকে ম্যান্ডেটরি ছিল না, ডিসকাশনে ছিল, সেই কাজগুলোকে আসলে আমরা যখন এরকম কর্পোরেশনের কথা আসবে তখন আমরা ওই কাজগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে আমরা করার চেষ্টা করি। সো এই যে ক্র্যাশিং এবং ফাস্ট ট্র্যাকিং এর একটা চমৎকার ছবি দেওয়া আছে। ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, ফিগার গুলো দেখেন। নর্মালি আমরা চিন্তা করেছিলাম কাজটা, এই যে 3টা কাজ আছে এবং 3টা রিসোর্স কাজ করছে, তাহলে কয়দিন টোটাল সময় লাগছে সবাই খেয়াল করেছেন? 15 ডেজ। আমরা এখন ইউজ করলাম ফাস্ট ট্র্যাকিং। তাহলে ফাস্ট ট্র্যাকিং কি হচ্ছে দেখেন, ফাস্ট ট্র্যাকিং এ আমরা কি করেছি, যে আমরা প্যারালালি করছি। এই যে এই কাজটাকে 2 দিন আগে নিয়ে আসছি, ঠিক আছে, প্যারালালি 4 এবং 5ম দিন 2টা কাজ করছি, রিসোর্স কিন্তু বাড়াইনি। এখানেও আবার 2 দিন কাজ করতেছি, 11-12টাকে আমরা নিয়ে আসছি, আগে নিয়ে আসছি। তাহলে টোটাল কয়দিন সময় লাগলো খেয়াল করেছেন? 11 দিন সময় লাগলো। তার মানে ফাস্ট ট্র্যাকিং এ আমরা কাজগুলো প্যারালালি করি এবং সময় আমরা কম্প্রেস করতে পারি। কিন্তু সমস্যা হয় কি, মেইন সমস্যা কি, রিস্ক বেড়ে যায়। সিকোয়েন্সিয়ালি কাজ করলে রিস্ক কম হয়, আর যখন আপনি প্যারালালি মাল্টিটাস্কিং করবেন তখন কিন্তু রিস্কটা বেড়ে যাবে। সো এটা মনে রাখতে হবে কিন্তু এই ফিগারে, যে ফিগার এরকম দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে আসলে ফাস্ট ট্র্যাকিং করছি আমরা, এটা আপনি দেখে বলবেন না ফাস্ট ট্র্যাকিং, আপনি দেখেই তো বুঝবেন ফাস্ট ট্র্যাকিং, শুধু একটু দেবে ফিগারে মানুষ সহ, ঠিক আছে, বলবো যে এটা কি কি ধরনের কম্প্রেশনাল টেকনিক, পারবেন না? রাইট। হ্যাঁ, ফাস্ট ট্র্যাকিং আমরা যেহেতু কিছু সময় প্যারালালি করছি, ফাস্ট ট্র্যাক মানে হচ্ছে হ্যাঁ প্যারালালি করা। হ্যাঁ, করেন, প্রশ্ন করেন। ফাস্ট ট্র্যাকিং বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে টাস্কটাকে ওভারল্যাপ করা, আর ক্র্যাশিং বলতে আমরা বলি যে রিসোর্সটাকে ওভারল্যাপ করা। ঠিক, এটা কি ঠিক আছে কথাটা? না, ওভারল্যাপ শব্দটা বলতে পারবেন আপনি এখানে, যে আপনি কাজ থেকে ওভারল্যাপ করছেন, এই যে এখানে টাস্ক হলে, হ্যাঁ, না, ফাস্ট ট্র্যাকিং হলো টাস্কটাকে ওভারল্যাপ করা, আর ক্র্যাশিং হচ্ছে রিসোর্সটাকে ওভারল্যাপ করা। এরকম ওভারল্যাপ মানে কি, রিসোর্স ওভারল্যাপ মানে কি? ওভারল্যাপ মানে হচ্ছে আই এম ইনপুটিং মোর রিসোর্সেস অন দ্যাট টাস্ক। এটা কি রিসোর্সের সাথে ওভারল্যাপ শব্দটা যায়? আমি শিওর। ওভারল্যাপ মানে আমরা যেটা বাংলায় বলি, ওভারল্যাপ মানে একটার উপর একটা চাপিয়ে দেওয়া না, মানে অ্যালোকেটিং মোর অন ইট, এটাই ওভারল্যাপ বলা। আচ্ছা, যাই হোক, আমি আসলে ওভারল্যাপ শব্দটা ফাস্ট ট্র্যাকিং এর সাথে বলবো। আচ্ছা, রিসোর্সকে আমরা এখানে বাড়াবো আর কি, হ্যাঁ, রিসোর্স ইনক্রিজ করা, জি জি, রিসোর্স বাড়াবো। তাহলে রিসোর্স বাড়লে কি ইমপ্যাক্ট হচ্ছে? হ্যাঁ, হাই রিস্ক অফ কস্ট। নরমালটা আমার এক্সামের কথা বলছি আর কি, নরমালটা যদি দেওয়া না থাকে, শুধু ক্র্যাশিং দেওয়া থাকে, সে ডায়াগ্রামটা আর কি, সেটা দেখে কি বোঝা সম্ভব যেটা আসলে নরমাল কি ক্র্যাশিং কে না? কারণ রিসোর্স তো আমি নরমালেও 2টা করে ইউজ করতে পারি একটা ফেজের জন্য, 1 থেকে 5, ওখানে আমি একটা রিসোর্স দেখাচ্ছি হচ্ছে গিয়ে ফর নরমাল, তাই না? সেখানে রিসোর্স থাকতে পারতো। তো আসলে নরমাল আর ক্র্যাশিং এর মধ্যে যদি নরমালটা নাই দেওয়া থাকে, তাহলে আমি যদি বলে যে এটা কি ধরনের কম্প্রেশন টেকনিক, সেক্ষেত্রে আমি কি বুঝতে পারবো জিনিসটা? কোনো ডিস্টিংগুইশিং কোনো ফ্যাক্টর কি আছে এখানে ক্র্যাশিং এর জন্য? ওইভাবে বুঝতে পারবে না যদি এটা দেওয়াটা না হয়। তাহলে পরীক্ষায় 2টা দেওয়া থাকবে, হয়তো এটা এবং এটা তা দেওয়া থাকবে, কিংবা এটা এবং এটা দেওয়া থাকবে, ঠিক আছে। সো আমরা যখন রিসোর্স বাড়াবো তখন আসলে জেনারেলি সময় কমে যেতে পারে, কিন্তু টাকাটা বেড়ে যাবে। আচ্ছা, আর কি আছে দেখেন,
একটা হচ্ছে যে কোঅর্ডিনেশন উইথ আদার প্রজেক্টস। আমরা যখন শিডিউলিং ফাইনালাইজ করতেছি দেখতে হবে যে অন্য প্রজেক্টের সাথে অনেক কানেক্টেড থাকতে পারে, কানেকশন থাকতে পারে, তো সেগুলোর সাথে আসলে ম্যাচ করে টাইমিং আপনাকে ঠিক করতে হবে ফাইনালি। অলরাইট, সো আমাদের শিডিউলিং চ্যাপ্টারটা শেষ হলো। আসলে শিডিউলিং চ্যাপ্টারটা যে আমরা কিভাবে প্রজেক্টের শিডিউল তৈরি করতে পারি সেটা আমরা দেখলাম। এবং এখানে আপনারা যদি খেয়াল করেন, হ্যাঁ সেটা কি কি করলাম আমরা আসলে প্রথমে আমরা করলাম, একটু যদি আমি র্যাপ আপ করি, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট করেছিলাম। তার মানে আমরা কিভাবে শিডিউলিং করব, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট সেটা আমরা তৈরি করেছিলাম প্ল্যানটা। তারপরে আমরা কি করেছিলাম, তারপর আমরা করেছিলাম হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিস। তার মানে প্রতিটা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা অ্যাক্টিভিটিসে চলে এসেছিলাম। তারপরে ডিফাইন অ্যাক্টিভিটিসকে আমরা কি করেছি, সিকোয়েন্স করেছি, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, যেটা থেকে আমরা কি পেয়েছিলাম, নেটওয়ার্ক ডায়াগ্রাম পেয়েছিলাম। সেই নেটওয়ার্ক ডায়াগ্রাম পাওয়ার পর আমরা কি করেছিলাম, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির ডিউরেশন আমরা বের করেছি। করার পরে কি করেছি আমরা, নেক্সট প্রসেসটা হচ্ছে ডেভেলপ শিডিউল। তার মানে আমি এখন কি করেছি, আমরা সিপিএম মেথড ইউজ করেছি। এখানে এসে সিপিএম মেথড অ্যাপ্লাই করে আমরা কি করেছি, ক্রিটিক্যাল পার্টটা বের করেছি। এবং ক্রিটিক্যাল পার্টটা বের করার পরে যে আমরা চার্টটা পেয়েছি সেটাকে আমরা গ্যান্ট চার্টে প্রেজেন্ট করেছি, কিংবা মাইলস্টোন চার্টে, কিংবা নেটওয়ার্ক ডায়াগ্রামে, কিংবা অ্যাক্টিভিটি লিস্টে আমরা প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে আমাদের ডেভেলপ শিডিউলের আউটপুট, সেটা হচ্ছে প্রজেক্ট শিডিউল। ঠিক আছে, এরপরে আরেকটা প্রসেস থাকলো, সেটা হচ্ছে কন্ট্রোল শিডিউল। তার মানে আমরা যখন প্রজেক্টে কাজ শুরু করব তখন আসলে থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে যে শিডিউলটা প্ল্যান করেছি, বেসলাইন তৈরি হলো। এই যে ডেভেলপ শিডিউলের যে আউটপুট হচ্ছে শিডিউল বেসলাইন, তার মানে এটা অ্যাপ্রুভড। এখন এটাকে রেফারেন্স ধরে আমরা কাজ করব, আর কাজ করার সময় আমরা কন্ট্রোল করার চেষ্টা করব যাতে শিডিউলটা আমাদের কন্ট্রোল থাকে। যখন যে কাজটা করার প্ল্যান করেছি সেটা যাতে সেই সময় হয় এবং সেই সময়ের মধ্যে হয়। আর যদি না হয়, বেসলাইন যদি আমাদের চেঞ্জ করতে হয়, মনে রাখতে হবে বেসলাইনটাকে আমাদেরকে আপডেট করতে হবে। ঠিক আছে, অলরাইট। আচ্ছা Bhaiya, we need a break for 10 minutes before we start the next phase. আচ্ছা, নেক্সট ফেজ, ওকে। তো 9টার ব্রেক নেওয়া লাগতো, আজকে তো 9:20 বেজে গেছে দেখতেছি। তাহলে আমরা কি ব্রেক নেবো? 5 মিনিট ব্রেক নেই, ঠিক আছে? 5 মিনিটস ব্রেক নেই। Okay. আচ্ছা, স্ক্রিন কি শেয়ার দেখা যাচ্ছে? প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্স। Yes, we can. আচ্ছা, এটা আমরা দেখি, এটা ছোট কাজ, এখানে আনভ্যালুটা নাই। সো প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্স। তাহলে এখানে আসলে যেটা হচ্ছে আমাদের দেখেন, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা কাজ এখানে করবো। একটা হচ্ছে যে আমরা এতক্ষণ শিডিউলিং নিয়ে কাজ করলাম, এখন আমরা আসলে এস্টিমেট আগে প্ল্যান করব। প্ল্যান করব হচ্ছে আমাদের কস্ট, হ্যাঁ প্ল্যান কস্ট, তারপর হচ্ছে এস্টিমেট কস্ট, একটা প্রসেস হচ্ছে কস্ট এস্টিমেট করা, তারপর হচ্ছে ডিটারমাইন বাজেট, আর লাস্টের প্রসেসটা হচ্ছে কন্ট্রোল বাজেট, যেটা মনিটরিং এন্ড কন্ট্রোলে আছে। সো প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি প্রজেক্টের যে কস্টিং করছি সেটা প্ল্যানিং করতে হবে। এবং প্ল্যানিংটা একটু মনে রাখবেন, প্ল্যানিং কস্ট ম্যানেজমেন্টের আউটপুট হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, যেহেতু কস্ট সব অর্গানাইজেশন কস্ট সেনসিটিভ। সো কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটাতে যখন করবেন তখন আসলে অর্গানাইজেশনাল প্রসিডিউর লিঙ্কস সেটা দেখতে হবে, যে আমার অর্গানাইজেশনে কি কি গাইডলাইন আছে প্রকিউরমেন্টের, পারচেজের, সেটা একদম কমপ্লিটলি ফলো করে কাজ করতে হবে। ঠিক আছে, সো এটার বাইরে যাতে আমরা কোনো কাজ না করি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা টাকার ব্যাপারে সবচেয়ে ম্যানেজমেন্ট সেনসিটিভ। তাহলে আমাদের টলারেন্স লেভেলটা যেটা আমরা শিডিউলিং এ দেখেছিলাম, সেই টলারেন্স লেভেল, তারপরে হচ্ছে যেটা আমরা বলছিলাম থ্রেশহোল্ড, সেগুলো কিন্তু ভালো মতো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে আমাদের স্টেক হোল্ডারের বা স্পন্সরের থ্রেশহোল্ড কি এবং আমার টলারেন্স লেভেলটা কোন লেভেল পর্যন্ত আমার আছে। আর এখানে আসলে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করবো, হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ এবং ম্যানেজমেন্ট রিজার্ভ, যেটার জন্য আমরা স্পেশাল টাকা পয়সা রাখি প্রজেক্টে এক্সট্রা হিসাবে, বাফার হিসাবে। হ্যাঁ, তো সেটা আসলে এখানকার ডিসকাশন, যেটা আমরা এখানে দেখবো। সো দেখেন, এখানে অনেকগুলো টুলস টেকনিক আছে। এখানে যে এস্টিমেশন টেকনিক গুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে অ্যানালগাস, প্যারামেট্রিক, 3 পয়েন্ট এস্টিমেট, এগুলো আমরা করেছিলাম এস্টিমেশন টেকনিক। এবং এখানে আমি যে কথাটা বলেছিলাম যে রিস্ক অ্যানালাইসিস তো রিজার্ভ অ্যানালাইসিস নামে একটা শব্দ আছে, এটা এখানে দেখাচ্ছে না, রিজার্ভ অ্যানালাইসিস। তখন আসলে আমরা ম্যানেজমেন্ট রিজার্ভ আর কন্টিনজেন্সি রিজার্ভ আইডেন্টিফাই করি। এই দুইটার কিন্তু পার্থক্য বোঝাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো প্রথম কি কাজ, প্ল্যানিং হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের
কস্ট এস্টিমেট করা। কস্ট এস্টিমেট মানে হচ্ছে প্রতিটা কাজ করতে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি না, ওয়ার্ক প্যাকেজ থেকে ব্রেকডাউন করে আমরা টাস্কে চলে আসছি, টাস্ক 1 2 3, এবং প্রতিটা টাস্কের শিডিউল পেয়ে গেছি এবং আমাদের প্রজেক্টের শিডিউলও তৈরি করে ফেললাম। এখন আসলে আমরা প্রতিটা টাস্ক করতে কি কি রিসোর্স থাকবে সেটা যদি লোড করাই, কানেক্ট করি, কি কি টাইপের রিসোর্স থাকবে এবং কি কোয়ান্টিটি রিসোর্স থাকবে, যেমন লেবার লাগবে নাকি ম্যাটেরিয়াল লাগবে নাকি ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট, সার্ভিস, এই সবগুলোকে যদি আমরা প্রতিটা টাস্কের সাথে বের করি তাহলে কিন্তু আমরা প্রতিটা টাস্কের এস্টিমেট পেয়ে যাবো। কস্ট এস্টিমেট মানে হচ্ছে আমার একটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে যতগুলো টাস্ক আছে প্রতিটাতে আমি কস্ট এস্টিমেট বের করি, তারপর সব এগ্রিগেট করলে আমি ওয়ার্ক প্যাকেজের কস্ট পাবো, আবার সমস্ত ওয়ার্ক প্যাকেজ এগ্রিগেট করলে আমরা WPS কম্পোনেন্টের কস্ট পাবো, আর সব WPS কম্পোনেন্ট অ্যাড করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ওই যে কন্ট্রোল অ্যাকাউন্ট, তাই না, কন্ট্রোল অ্যাকাউন্টের আমরা কস্ট পেয়ে যাব, এবং সব কন্ট্রোল অ্যাকাউন্ট গুলো যোগ করে আমরা পেয়ে যাব প্রজেক্টের বাজেট। ঠিক আছে, এইভাবে আসলে যেটা আমি আগে আলোচনা করেছিলাম সেটা এখানে আমরা দেখব। সো এই যে তিনটা এস্টিমেশন, ঠিক আছে, যে আমি পার্থক্য বলেছিলাম যে অ্যানালগাসটা খুব দ্রুত করা যায় কিন্তু অ্যাকুরেসি কম হয়, প্যারামেট্রিক হ্যাঁ ইজ নট টাইম কনজিউমিং, কিন্তু এটা আসলে ইনঅ্যাকুরেট হতে পারে, কারণ প্যারামিটারের যে আমরা ভেরিয়েবলটা ধরি সেটা কিন্তু আসলে হয়তো আমরা বেঞ্চমার্ক থেকে নিয়েছি বা হিস্ট্রিটারি ডাটা থেকে নিয়েছি, আর বটম আপ এস্টিমেটিং যেটা আসলে সেটা সবচেয়ে একটু সময় বেশি লাগবে, কিন্তু মানে ভালো দিক হচ্ছে এটা অ্যাকুরেসি বেশি হবে। আর এখানে একটা ডেফিনেশন আছে যেটা এর আগে ছিল পিএমবকে, কিন্তু এখানে আরেকটু সুন্দরভাবে দেখাইছে, সেটা হচ্ছে যে আমরা যখন এস্টিমেট করি তখন আসলে নানান ধরনের এস্টিমেট করা যায়। একটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, যেটাকে আমরা বলি রম, ROM, রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। হ্যাঁ, সেটা আসলে খুবই একটা বেসিক টাইপ, মানে শুরুর দিকের একটা র এস্টিমেশন। এটা আমরা অনেক সময় করা হয় কখন, যখন কাস্টমারের সাথে আমরা বসি, কাস্টমার এখানে আছে টেবিলের এই সাইডে, আর আমি এই টেবিলের এই সাইডে আছি ভেন্ডর। এখন কিছুক্ষণ ডিসকাশনের পরেই 10-15 মিনিটের পরেই কাস্টমার জিজ্ঞাসা করে অনেক সময় যে আসলে তোমার কত প্রাইস থাকবে, এই প্রজেক্টটা যে আপনার শুনলেন এটা করতে কত টাকা লাগবে। তো তখন আসলে আমরা অনেক সময় একদম প্রজেক্টের শুরুর দিকে একটা এস্টিমেশন করি যেটা আসলে অ্যাকুরেসির অবস্থা খুব খারাপ, -25% থেকে +75%। ঠিক আছে, এই জন্য এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় বল পার্ক ফিগার, বল পার্ক। ঠিক আছে, বল পার্ক ফিগার মানে হচ্ছে বল যেমন একটা ফুটবলকে যেমন পার্ক করে রাখা যায় না, এটা কি অলওয়েজ মুভ করতে থাকে। তো আপনি যে এস্টিমেশনটা করছেন এটা আসলে এই যে অ্যাকুরেসির অবস্থা, এটা তার মানে কস্টটা আসলে নেগেটিভ পজিটিভ সাইডে প্রায় 100% মুভ করতে পারে, সেটাকে বলা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড কিংবা বল পার্ক ফিগার। আর যত আমরা প্রজেক্টে কি করতে থাকি শেষের দিকে যাই, বল বল পাথ না এই যে বানানটা হচ্ছে বল পার্ক, বল পার্ক, ও বল পার্ক, বল হ্যাঁ, পার্ক বলকে যেমন পার্ক করে রাখা যায় না, মুভ করতে থাকে, সিমিলারলি রাফ অর্ডার অফ ম্যাগনিটিউডের প্রাইসটা আসলে খুব সুবিধার না, এটা আসলে শুরুর দিকে করা হয়, যেটা পরে গিয়ে 100%ও এদিক ওদিক হয়ে যেতে পারে। আর যত আমরা প্রজেক্টের শেষের দিকে যাব প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়ে, তত আসলে আমরা কি পাবো, ডেফিনিটিভ এস্টিমেট পাবো, ডেফিনিট এস্টিমেট পাবো, সেটা অ্যাকুরেসি -5 থেকে 10% হয়। আর আরেকটা এস্টিমেশনের কথা নতুন আসছে পিএমবকে, আগে বলা হয় নাই, মানে স্টুডেন্ট ম্যানুয়ালতে আসছে, সেটা হচ্ছে ফেজ এস্টিমেট। হ্যাঁ, তারপরে আমরা কি করব, মানে ফেজ ওয়াইজ যখন এস্টিমেট করব তখন আসলে এই দুইটার কম্বিনেশন কিন্তু আছে, মানে ফেজটার শুরুর দিকে হয়তো আমরা রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড করব, আর ফেজটা যখন যত শেষের দিকে যাব তত আসলে আমাদের ডেফিনিটিভ এস্টিমেট হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফেজ এস্টিমেট, ফেজ বাই ফেজ আমি এস্টিমেট করব, এবং ফেজের শুরুর দিকে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড হবে আর শেষের দিকে গিয়ে ডেফিনিটিভ এস্টিমেট পাবো ফর দ্যাট ফেজ। এইভাবে আসলে আমরা প্রজেক্টের কস্টটাকে এই 3 টাইপস অফ এস্টিমেট পাইতে পারি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসবে, সেটা হচ্ছে মাল্টিপল রেসপন্স আসতে পারে কিংবা ড্র্যাগ এন্ড ড্রপও হতে পারে। সো এইভাবে আসলে আমরা এই যে কস্ট এস্টিমেট থেকে একটা প্রশ্ন পেতে পারি পরীক্ষায়, মাল্টিপল রেসপন্স হতে পারে যে 3 টাইপসের, হ্যাঁ, যে কোনো একটা টাইপের প্রশ্ন পাবে না। আচ্ছা, আরেকটা দেখেন আমাদের কি বলতেছে প্রজেক্ট গভর্নেন্স। আমি কিন্তু খুব এমফাসিস দিয়েছিলাম শুরুতে যে আসলে আপনারা তো জানেন যে গভর্নমেন্টের কিন্তু যখন কোনো পারচেজ হয় তখন গভর্নমেন্টের লোকজন কি ফলো করে, জানি পিপিআর ফলো করে, তাই না, পাবলিক প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস ইউজ করে। হ্যাঁ, সো এখানে কিন্তু একদম বলা আছে যে আপনি কিভাবে কোন আইটেমটা পারচেজ করতে হবে, কত টাকার বেশি আইটেম হলে কি করতে হবে, এভরিথিং ইজ একদম ডিটেইল রিটেন।
ওটার বাইরে ইউ ক্যান ডু এ সিঙ্গেল পারচেস গভর্নমেন্ট এমপ্লয়িজরা। সো এরকম কিন্তু সব অর্গানাইজেশনে কিন্তু আপনার গভর্নেন্স আছে, স্পেশালি টাকা খরচের ব্যাপারে সব অর্গানাইজেশন খুবই এই ব্যাপারে সাবধান। সো সেটা আপনি ফলো অবশ্যই করতে হবে, ঠিক আছে? এটা কখনোই মিস করবেন না। আপনার এই ছোট্ট দেখা যাবে 10 টাকা 10,000 টাকার জন্য আপনার চাকরি নাই, এরকম হয়ে যায়, ঠিক আছে? সাংঘাতিক সেন্সিটিভ। আর কমপ্লায়েন্স, এই যে আমরা যখন এই টাকা পয়সা কমপ্লায়েন্স, ভাই কমপ্লায়েন্স কখনো ছাড় দেওয়া যাবে না টাকা পয়সার ক্ষেত্রে, ঠিক আছে? অডিট বলেন, তারপরে এনবিআর এর ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, দেখেন না সব টেলকোকে নাকে ধরে দিয়ে ঘুরায় গভর্নমেন্ট, এই যে আপনার টাকায় ফাঁকি, এই ফাঁকি সেই ফাঁকিতে। এগুলো কিন্তু আমাদের যে কোনো অর্গানাইজেশনকে ধরতে পারে। যেমন যে নতুন আসলো না পেপারে যে 80,000 অর্গানাইজেশন হারিয়ে গেছে, তা থেকে খুঁজে পাইছে যারা কোনো ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, এরকম অবস্থায়। আর আমরা লেসন লার্ন রেজিস্টার, হ্যাঁ, এটা আসলে আমরা ইউজ করতে পারি যখন আমরা প্ল্যানিং করব, তখন আমরা লেসন লার্ন রেজিস্টারটা ইউজ করতে পারি। অলরাইট, আগের হিস্টোরিক্যাল ডাটা পাওয়ার জন্য। তাহলে আমরা কি করলাম, আমরা আসলে প্রতিটা অ্যাক্টিভিটির এস্টিমেট বের করব, ঠিক আছে? এই স্টেপস গুলো ফলো করে। এবং আমরা অ্যানালগাস যে বিভিন্ন টুলস দেখেছি, কিন্তু অ্যানালগাস এস্টিমেট ইউজ করতে পারি, প্যারামেট্রিক, এসব ইউজ করে আমরা যেটা বের করবো হচ্ছে, সেটা হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটির আমরা কস্ট এস্টিমেট বের করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে বাজেট এস্টিমেট করা। এটা একটা আলাদা প্রসেসটা হচ্ছে ডিটারমাইন বাজেট। তার মানে আমি বললাম যে প্রতিটা যদি আমরা টাস্কের কস্ট বের করি, সেটাকে এগ্রিগেট করলে ওয়ার্ক প্যাকেজের কস্ট পাবো। আর ওয়ার্ক প্যাকেজকে এগ্রিগেট করলে আমরা ডাব্লিউবিএস এর কস্ট পাবো। আর সমস্ত ডাব্লিউবিএস কে এগ্রিগেট করলে আমরা কস্ট কন্ট্রোল অ্যাকাউন্টের কস্ট পাবো। আর সমস্ত কন্ট্রোল অ্যাকাউন্টকে অ্যাড করলে আমরা প্রজেক্টের বাজেট পাবো। তো এখানে যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে এগ্রিগেট, যে টুলস টেকনিক ইউজ করা হয়, এবং সবগুলোকে অ্যাড করে আমরা প্রজেক্টের কি পাই, বাজেট পাই। তো এটার জন্য কিন্তু একটা ডিটেইল মানে প্রসেস আছে, কিন্তু এখানে খুবই শর্টলি আছে। আপনারা চাইলে ওখান থেকে পিএমবক থেকে একটু পড়ে নিতে পারেন ডিটেইল, যে কিভাবে বাজেট তৈরি করা হয়। এবং বাজেটটা যখন আমরা এগ্রিগেট করে বাজেটটা পেয়ে গেলাম, এটা যদি ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে, তাহলে আমরা কস্ট বেস দেন পেলাম। তাহলে এখন পর্যন্ত আমরা কি পেলাম, সবাই খেয়াল করেছেন? আয়রন ট্রায়াঙ্গেল কিন্তু সব পেয়ে গেছি, স্কোপ পাইছি, তারপরে টাইম পেয়েছি, শিডিউল বেস লাইন, এবং আজকে পেলাম হচ্ছে কস্ট বেস লাইন। তার মানে কি, এখন উই আর রেডি টু গো, উই আর রেডি টু স্টার্ট দ্য প্রজেক্ট, ঠিক আছে? আমাদের মেইন কিন্তু বেস লাইনটা আমরা পেয়ে গেলাম। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টটা কি ডব্লিউপি এর উপরে হবে নাকি ডব্লিউবিএস এর উপরে হবে? ডাব্লিউবিএস এর উপরে। ডাব্লিউবিএস মিলে হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, আর সব কন্ট্রোল অ্যাকাউন্ট মিলে প্রজেক্টের বাজেট। তাহলে তো মানে আমরা যেটা গত আলোচনায় আমরা বলেছিলাম যে এটা মানে বেসিক্যালি বড় প্রজেক্ট না হলে একটা সিঙ্গেল ডব্লিউবিএস হয়, তাহলে ওখানে সিঙ্গেল একটা কন্ট্রোল অ্যাকাউন্ট হবে? সিঙ্গেল ডাব্লিউবিএস তো বুঝলাম না। না, একটা আপনি আজকে আমরা যেটা বলছি যে আমরা যে টাস্ক গুলোকে কিউমুলেটিভ বা এগ্রিগেশন করে আমরা পাচ্ছি ওয়ার্ক প্যাকেজের এগেইনস্টে ডব্লিউবিএস, তার এগেইনস্টে আপনি বলছেন যে কন্ট্রোল অ্যাকাউন্ট। বাট সোফার বিএমবকে যেটা আমরা বলছিলাম সেটাতে আমরা ছিলাম যে ওয়ার্ক প্যাকেজের কিউমুলেটিভ হয়ে কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি হয়। সো এই ব্যাপারটা একটু যদি বলতেন, মানে আমার কাছে একটু কনফিউশন লাগছে। কন্ট্রোল অ্যাকাউন্টস গুলো আপনি যদি দেখেন এখানে ডব্লিউবিএস থেকে আসছে, মানে ওয়ার্ক প্যাকেজ থেকে আমরা এটা ডিটারমাইন করছি, দেন কন্ট্রোল অ্যাকাউন্টস আসছে। বাজেটিং প্রসেস পিএমবকে যে ফিগারটা এখন শো করছেন, সেখানে কি এটা মানে ওয়ার্ক প্যাকেজ থেকে কল করবো না ডব্লিউবিএস থেকে কল করবো, এটাকে যদি একটু বলতেন। একই কথা আসলে, মানে আপনার সবকিছুতে আসলে সবকিছু আসলে কি, মানে আমরা প্রজেক্টকে ব্রেকডাউন করে ডাব্লিউবিএস কম্পোনেন্ট তৈরি করেছি। জি, ডাব্লিউবিএস কম্পোনেন্টের নিচে থাকতেছে ওয়ার্ক প্যাকেজ, তার নিচে টাস্ক। হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা সব টাস্কগুলোকে অ্যাড করে ওয়ার্ক প্যাকেজ পাচ্ছি। মানে অনেকগুলো টাস্ক মিলে ওয়ার্ক প্যাকেজ পাচ্ছি, অনেকগুলো ওয়ার্ক হ্যাঁ। প্যাকেজ ডব্লিউপিএস হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ মিলে আমরা আসলে ডাব্লিউবিএস এর কোনো একটা কম্পোনেন্ট পাচ্ছি, বড় কম্পোনেন্ট, যেটা অ্যাজাইলে বলা হয় এপিক টাইপের। ওকে ওকে। হ্যাঁ, তো এটা তো আসলে 4 লেভেল না, আপনার তো লেভেল অনেক হতে পারে। একটা বড় কম্পোনেন্ট, তার নিচে আরেকটা ছোট কম্পোনেন্ট, তার নিচে আরেকটা ছোট কম্পোনেন্ট, তার নিচে গিয়ে ওয়ার্ক প্যাকেজ, ওকে। এরকম হতে পারে না? হ্যাঁ, এটা কিন্তু অনেক হতে পারে। So, আমি ডাব্লিউবিএস বলতে ডব্লিউপিএস কম্পোনেন্ট বলছি। হ্যাঁ, এগুলোকে ডাব্লিউবিএস কম্পোনেন্ট বলতেছে। এবং এই একদম প্রজেক্টের সবার উপরে যে কম্পোনেন্ট গুলো থাকে, এটাকে অনেক সময় মেজর কম্পোনেন্ট বলা হয়, মেজর কম্পোনেন্ট।
মানে এপিক বলতে পারি, এজএল এর এপিক। অ্যাজ এ এপিক বলতে পারেন, ঠিক আছে। আর কন্ট্রোল অ্যাকাউন্ট কোথায় থাকে? কন্ট্রোল অ্যাকাউন্টটা আসলে আরো উপরে থাকে। তার মানে এই দুইটা মেজর কম্পোনেন্ট নিয়ে হয়তো একটা কন্ট্রোল অ্যাকাউন্ট। একটা কন্ট্রোল অ্যাকাউন্ট। হ্যাঁ, সেটা আসলে হয়তো হার্ডওয়্যার, এই দুইটা হচ্ছে ধরেন হার্ডওয়্যারের পার্ট, তাহলে হার্ডওয়্যারটা আসলে একটা আলাদা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে আসবে টাকাটা। আবার এটা যদি ধরেন পিপলের পার্ট, হ্যাঁ, যেটা পিপল থেকে বাজেটটা আসবে, সেটা তো আরেকটা কন্ট্রোল অ্যাকাউন্ট হতে পারে। একটা হচ্ছে সফটওয়্যারের পার্ট আছে এই জায়গাটাতে, হ্যাঁ, আমি একদম আর নিচে যাচ্ছি না, তাহলে সেটা আসলে আরেকটা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে আসবে। তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট 1 2 3 এই তিনটাকে যোগ করলে আসলে আমরা পাবো প্রজেক্টের বাজেট। এটা তখন কস্ট সেন্টারে চলে যাবে, প্রজেক্টের অ্যাকাউন্ট। সেটা প্রজেক্টের বাজেট পাবো। কস্ট সেন্টার এই প্রতিটার সাথে ট্যাগ হতে পারে। এই কন্ট্রোল অ্যাকাউন্ট, প্রতিটা কন্ট্রোল অ্যাকাউন্ট আলাদা আলাদা কস্ট সেন্টারে যেতে পারে, আচ্ছা, ঠিক আছে। ওকে। এটা আসলে অর্গানাইজেশন কিভাবে তারা অ্যাকাউন্টিং মেইনটেইন করছে, স্পেশালি জিএল কোড, অ্যাকাউন্টিং কোড, তার উপর ডিপেন্ড করে আসলে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলো। আচ্ছা, এবার আসেন আমরা যদি এই ফিগারটা দেখি, পিএমবক্স 7 এর এই ফিগারটা আরো সহজ করা হয়েছে। এখানে একটু কমপ্লেক্স আছে, সেটা হচ্ছে যে আমাদের ফিগারটাতে দেখানো হয়েছে খুবই চমৎকার ফিগার, কিন্তু যে কিভাবে আমরা প্রজেক্ট বাজেট তৈরি করি, ঠিক আছে। এবং বাজেট তৈরি করার, এটা আলোচনা করার আগে আসলে আমার একটু আলোচনা করা দরকার এটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের আসলে রিজার্ভ অ্যানালাইসিসটা কি? হ্যাঁ, রিজার্ভ অ্যানালাইসিসটা কি? রিজার্ভ অ্যানালাইসিস এটা একটু আমাদের আলোচনা করা দরকার। রিজার্ভ অ্যানালাইসিস আসলে আমরা শিডিউলের ক্ষেত্রেও করি, কস্টের ক্ষেত্রেও করি রিজার্ভ অ্যানালাইসিস। তার মানে আমরা আসলে কি পরিমাণ বাফার রাখবো টাকা পয়সার কিংবা টাইমের, সময়ের। তো আমি টাকা পয়সা দিয়ে বুঝাচ্ছি, একই বিষয় আপনার সময়ের ক্ষেত্রেও আছে। সো রিজার্ভ অ্যানালাইসিসে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে একটা রিজার্ভ অ্যানালাইসিসকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, রিজার্ভকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, অ্যানালাইসিস না, আমি কাজটাকে বলতেছি অ্যানালাইসিস, কিন্তু রিজার্ভ বলতেছি এটাকে। একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, হ্যাঁ, কন্টিনজেন্সি রিজার্ভ। একটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট রিজার্ভ। ম্যানেজমেন্ট রিজার্ভ। সো এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে আসলে যেটাকে আমরা বলি নোন আননোন সিচুয়েশন, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে নোন আননোন সিচুয়েশন। নোন আননোন মানে এমন সিচুয়েশন যেটা আমরা জানা অজানা আর কি, নোন আননোন। আর কিছুটা জানি এবং এটা হ্যাপেন হবে কিনা জানি না, প্রবাবিলিটি ব্যাপারে আমাদের জানি না আমরা, রাইট। সেটা হচ্ছে নোন আননোন সিচুয়েশন। আর এটা আমরা কি করি দেখেন, নোন আননোন সিচুয়েশনকে আমরা হ্যান্ডেল করার জন্য কন্টিনজেন্সি রিজার্ভ রাখি। হ্যাঁ, সেই রিজার্ভটা মানে এক্সট্রা আমরা টাকা রাখি বা বাফার রাখি। সো সেই যে টাকাটা রাখলাম, এইটা আসলে এটা কস্ট বেসলাইনের পার্ট অফ কস্ট বেসলাইন, ঠিক আছে। কিন্তু দিস ইজ নট পার্ট অফ প্রজেক্ট বাজেট। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে পিএমবকে। প্রজেক্ট বাজেট একটা অ্যামাউন্ট আর কস্ট বেসলাইন হচ্ছে ডিফারেন্ট অ্যামাউন্ট। প্রতিটা মানে প্রজেক্টের কস্ট বেসলাইনের সাথে কন্টিনজেন্সি রিজার্ভটা থাকে, এবং এই কন্টিনজেন্সিটা ইউজ করার পারমিশন প্রজেক্ট ম্যানেজারের আছে, ডিসক্রিপশন আছে। প্রজেক্ট ম্যানেজার এটা ইউজ করতে পারবে, কারণ সে এটা অলরেডি তার বেসলাইনের মধ্যে আছে, তার টলারেন্সের মধ্যে আছে। আর আমরা যখন এখানে আসবো ম্যানেজমেন্ট রিজার্ভ, সেটা আসলে আননোন সিচুয়েশন, ঠিক আছে। মানে আমরা জানি না, মানে অজানা আর কি, এমন একটা সিচুয়েশন আগে কখনো ঘটে নাই। এটা একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, যে শীতের দিনে বাংলাদেশে ধরেন বৃষ্টি হয়, তাহলে আমি কোনো একটা কনস্ট্রাকশনের কাজ করছি, শীতের দিনে বৃষ্টি হয়, তাহলে আমি কি করলাম, আমি কন্টিনজেন্সি রিজার্ভ রাখলাম যে বৃষ্টির কারণে হয়তো কাজে একটু ক্ষতি হবে, হ্যাঁ, বা আমাদের কাজ স্টপ রাখতে হবে। তাহলে সেটা হচ্ছে নোন আননোন, কারণ আমরা ইজিলি আমাদের ওয়েদার ফোরকাস্টিং থেকে পেয়ে যাবো যে এই বছর আসলে কি পরিমাণে বৃষ্টি হতে পারে। আর আরেকটা কি করতো, আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রেখেছি, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে শীত এত বেড়ে গেল যে আমরা আসলে শীতে কাজই করতে পারছি না, কিংবা বরফ পড়া শুরু করলো ঢাকা শহরে। তাহলে এটাকে আমরা কখনো অ্যাজুম করেছি? আমাদের 30-40 বছরের ওয়েদার ফোরকাস্ট এটা ছিল না। তার মানে এটা হচ্ছে আননোন সিচুয়েশন। এবং আরেকটা আননোন সিচুয়েশন হচ্ছে অ্যাক্ট অফ গড, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে। এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে ম্যানেজমেন্ট কি করে, তখন আসলে ম্যানেজমেন্ট রিজার্ভ দেয় ম্যানেজমেন্ট থেকে, এবং সেইটা ইউজ করার পারমিশন প্রজেক্ট ম্যানেজারের নাই। এটা কি করবে, এটা হচ্ছে স্পন্সর বা ম্যানেজমেন্ট আপনাকে অ্যাপ্রুভ করবে, তাদের পারমিশন নিয়ে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রজেক্ট বাজেটের পার্ট, এটা হচ্ছে কস্ট বেসলাইনের অ্যাভব, ঠিক আছে। সো এই দুটোর মধ্যে পার্থক্য এইটা, যে একটা হচ্ছে আননোন সিচুয়েশনের জন্য, একটা হচ্ছে নোন আননোন সিচুয়েশনের জন্য। একটা কস্ট বেসলাইনের পার্ট এবং পিএম এর ডিসক্রিপশন আছে, আর একটা হচ্ছে পিএম এর কোনো পারমিশন নাই, ঠিক আছে।
তার পারমিশনের জন্য অ্যাপ্রুভাল নিতে হবে স্পন্সরের কাছ থেকে। ঠিক আছে, সো আমি এটা একটু সেভ করে রাখলাম। এরপরে আমি এটা একটু বন্ধ করে আমি আবার ডকুমেন্টে যাই। সো এটা খেয়াল করেন, এই ফিগারটা আসলে একটু বোঝাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা যখন প্রত্যেকটা বাজেট তৈরি করি এই ফিগারটা করতে হবে রাইট থেকে লেফটে, রাইট থেকে লেফটে। তার মানে আমি যে আইডিয়াটা একটু আগে বললাম যে আমরা আসলে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের অ্যাক্টিভিটি কস্ট বের করব, তাই না? যেটা আমরা একটু আগে করলাম এস্টিমেট কস্ট প্রসেসে। পরে আমরা কি করব, সেই অ্যাক্টিভিটির কন্টিনজেন্সি লাগলে সেটা আমরা যোগ করব, কন্টিনজেন্সি রিজার্ভ। এটা যোগ করে কি হলো, তাহলে যে ওয়ার্ক প্যাকেজের আন্ডার এটা ছিল সেই ওয়ার্ক প্যাকেজের আমরা কস্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এবং সেটা কি, তার সাথে আবার সমস্ত কন্টিনজেন্সি রিজার্ভ গুলো যোগ করলাম, যে প্রতিটা অ্যাক্টিভিটির যে পাইছি আমরা। তাহলে এই দুইটা মেলে পাচ্ছি আসলে আমরা কি কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট মানে কি, মানে সবচেয়ে বড় ওয়ার্ক প্যাকেজ, ডাব্লিউবিএস কম্পোনেন্ট গুলো। হ্যাঁ, সেই ডাব্লিউএস কম্পোনেন্টটা কি আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট বলি, যেটা সবার উপরে থাকে, সবচেয়ে বড়, বিভিন্ন কস্ট সেন্টারের সাথে কানেক্টেড থাকে। তাহলে সেই কন্ট্রোল অ্যাকাউন্ট গুলোর মধ্যে কি আছে, প্রতিটা তার আন্ডারে যতগুলো ওয়ার্ক প্যাকেজ আছে সবগুলোর কিন্তু এস্টিমেট অ্যাড করছি আমরা এবং তার কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করছি। তার মানে এই কন্ট্রোল অ্যাকাউন্টের মধ্যে দুইটাই আছে, কন্টিনজেন্সি রিজার্ভও আছে এবং নরমাল কস্টিংটাও আছে, বাফার ছাড়াটাও আছে। এই দুইটা যোগফলকে বলা হয়, প্রতিটা কন্ট্রোল অ্যাকাউন্ট যদি যোগ করে তাহলে আমরা প্রজেক্টের পাবো কস্ট বেস লাইন। আমার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এই পর্যন্ত আমার পারমিশন আছে, এই যে কস্ট বেস লাইন পর্যন্ত। এরপরে যদি ম্যানেজমেন্ট রিজার্ভ কখনো লাগে আননোন সিচুয়েশনের কারণে, সেটা আসলে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে আপনি এই রিজার্ভটা পাবেন। ঠিক আছে, সেটাকে যোগ করে পিএমওকে বলা হয় প্রজেক্ট বাজেট। তাহলে প্রজেক্ট বাজেট ইকুয়াল টু ম্যানেজমেন্ট রিজার্ভ প্লাস হচ্ছে কস্ট বেস লাইন। জি বুঝতে পেরেছি? জি। পরীক্ষার জন্য এই ফিগারটা ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। ভাই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। আগের ছবিটাতে একটু জানো। আচ্ছা, এখানে আমরা ওয়ার্ক প্যাকেজে একটা কন্টিনজেন্সি রিজার্ভ ধরলাম, কিন্তু তার আগের যে একদম সর্বডানের যে কলাম, সেখানে কিন্তু আবার অ্যাক্টিভিটি লেভেলেও একটা রিজার্ভ কন্টিনজেন্সি ধরেছি। এখন কি আমরা এটা মানে ইজ ইট এন্ড রিপিটেড, অর আমরা ওয়ার্ক প্যাকেজের উপর আলাদা ধরবো, অ্যাক্টিভিটির জন্য আলাদা ধরবো? মানে আমরা কি এখানে এই ব্যাপারটা একটু যদি বলতেন। হ্যাঁ, এটা আসলে ওয়ার্ক প্যাকেজ, তো তার আন্ডারে কয়টা টাস্ক আছে? ধরেন 3টা টাস্ক আছে, টাস্ক 1 2 3। তাহলে প্রতিটা টাস্কের আপনি কি পাইছেন, 2টা কম্পোনেন্ট পাইছেন। একটা হচ্ছে ধরেন $500 আর তার সাথে কন্টিনজেন্সি রাখছেন হচ্ছে $50। এখানেও ধরেন 550। তাহলে এখানে কি হবে, 1500 প্লাস 150। এই 150 কথাটা এখানে বলা হচ্ছে, এই যে ও এই 150টাও এখানে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা তো আলাদা হিসাব করা দরকার নেই, কারণ আপনি চাইল্ড থেকে প্যারেন্ট তো পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো সেম হচ্ছে। সেম। ওকে, থ্যাংক ইউ। এটা দেখবেন যে রিতার বই একটা টাকা দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখলে আরো ক্লিয়ার। জি জি, ওকে, আই উইল ডু। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কস্ট বেস লাইন পেয়ে গেলাম। এইটা দেখে আমরা আসলে প্রজেক্টকে ম্যানেজ করব কস্টের। এবং একটা এখানে কি আছে, বাজেট চ্যালেঞ্জ। বাজেট কিন্তু অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তাই না? বাজেট এক্সট্রা লাগবে, কাজ ঠিক মতো হয় না, ম্যাটেরিয়ালের কস্ট বেড়ে গেছে। তো এই টপিকটা আসলে আগে ছিল না, পিএমবকে কোথাও আলোচনা হয়েছে বলে আমার মনে পড়তেছে না, বাজেট চ্যালেঞ্জ নিয়ে। সেই স্লাইড টাইপিং স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন একটা প্যারা আছে, সেটা একটু ভালো মতো করবেন, যে বাজেট চ্যালেঞ্জটা কিন্তু উইল ফেস প্রজেক্টে, সেটা আসলে আপনার কিভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, মেইনলি হ্যান্ডেলটা হচ্ছে আপনি আগে থেকে দেখতে হবে যে আসলে কোথায় বাজেট চ্যালেঞ্জটা করতে যাচ্ছে। কারণ আপনি জানেন বাজেটের অ্যাপ্রুভাল পাওয়া ইজ নট ইজি, এবং সরকারি প্রজেক্টে মানে কোনো যদি বাজেটের আপনি এক্সট্রা বাজেট চান, দ্যাট উইল টেক মানে 1 to 1.5 ইয়ার। ঠিক আছে, সো তার মানে কি, এগুলো যদি আপনি আগে থেকে ফিউচার না দেখেন তাহলে কিন্তু আপনি প্রজেক্ট পুরো স্টাক হয়ে যাবেন। এবং অর্গানাইজেশনে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু তাই, প্রজেক্ট কিন্তু হুট করে আপনাকে বাজেট দিতে পারবে না অর্গানাইজেশন। সো আপনার থেকে এগুলা চ্যালেঞ্জগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, চেঞ্জের কারণে, নতুন রিস্কের কারণে। ঠিক আছে, অ্যাক্ট অফ গড, কোভিড সিচুয়েশন, এই সবগুলোকে দেখতে হবে, ইকোনমিক ফ্যাক্টরস। অলরাইট, সো এটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন। আমার চাই না কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে বাজেট চ্যালেঞ্জ থেকে। তো বাজেট চ্যালেঞ্জটা যখন আসবে তখন আসলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এই যে আপনি তখন আসলে কি হবে, কস্ট বেস লাইন, বাজেট চেঞ্জ হলে কি অন্য জায়গায় ইমপ্যাক্ট করবে? বাজেট চেঞ্জ হওয়া মানে কি, মানে আয়রন ট্রায়াঙ্গেলে একটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা শিডিউলে ইমপ্যাক্ট ফেলবে, স্কোপে ইমপ্যাক্ট ফেলবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল থেকে ঘুরিয়ে দিবে।
হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদেরকে কনসিডার করে তারপর আমাদেরকে মানে এটাকে ফিক্স করতে হবে। ঠিক আছে, আর যদি কোনোভাবেই বাজেট না পান তাহলে কি হবে? প্রজেক্ট মাস্ট চেঞ্জ, কোন স্কোপ বাদ দিতে হবে, জি কোন জায়গায় ছাড় দিতে হবে আসলে আপনাকে। ঠিক আছে, তাহলে আসলে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন যদি বাজেট না পান। হইতেই পারে যে ফান্ড অ্যাভেলেবল নেই। আচ্ছা, আর একটা টার্ম আছে, এটা পিএম বকে ছিল, এটাকে আসলে আমরা বলি হচ্ছে ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন, একটা টেকনিক্যাল। তার মানে হচ্ছে, মানেটা হচ্ছে এইটা যে আপনি যে বাজেটটা প্ল্যান করলেন যে আপনার এত বাজেট লাগবে, সেটা কি আসলে পাওয়া যাবে সবসময়? পাওয়া যাবে না কিন্তু। সো আপনাকে আসলে অলওয়েজ রিকনসাইল করতে হবে। দেখবে সেটা কি বলছে দেখি, দ্য প্রসেস অফ কম্পেয়ারিং দ্য প্ল্যান্ড এক্সপেন্ডিচার অফ প্রজেক্ট ফান্ডস এগেইনস্ট এনি লিমিটস অন দ্য কমিটমেন্ট অফ ফান্ডস for the project to identify any variances between the funding limits and the planned expenditure. ঠিক আছে, মানে আমরা বললাম যে $3 মিলিয়ন লাগবে, কিন্তু অর্গানাইজেশন অলরেডি প্ল্যান করে আছে $2.8 মিলিয়ন বেশি তার টাকা নেই। তাহলে আপনাকে খরচ এবং প্ল্যান কি করতে হবে? রিকনসাইল করে অ্যাডজাস্ট করতে হবে, যাতে ওটার মধ্যে আমরা প্রজেক্টটাকে শেষ করতে পারি। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। আপনি যা চাবেন সেটা আপনার অর্গানাইজেশন দিতে পারবে না কিন্তু। ঠিক আছে, এবং সেইভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এটাকে বলা হচ্ছে ফান্ডিং রিকনসিলিয়েশন, ফান্ডিং লিমিট রিকনসাইল। ঠিক আছে, আপনি ফিউচার চ্যালেঞ্জ কিভাবে ম্যানেজ করবেন, এই যে এটা কিন্তু 2-3টা স্লাইড দেখলাম আমরা, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। ফিউচার বাজেট চ্যালেঞ্জটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, তাহলে যে বাজেট কিভাবে ডিটারমিন করে সেই আসলে প্রসেসটা এখানে ডেসক্রিপশন আছে আর কি। এখানে আসলে আপনার ইনপুটস নিয়ে ডিসকাশন আছে, এখানে টুলস টেকনিক বলা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট টুলস টেকনিকস, এবং এখানে আসলে মেইন টুল টেকনিকস যেটা ইউজ করি আমরা এগ্রিগেশন। আগে দেখলাম ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন দেখলাম। তারপর বাজেটটাকে আমাদের কি করতে হবে? ডকুমেন্টেড করতে হবে, এবং কস্ট বেসলাইনটা আমরা পাবো সেটা। এবং আরেকটা জিনিস করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্টের বাজেট থেকে আসলে আমরা টাইম ফেজ ভাবে প্রেজেন্ট করি, টাইম ফেজ ভাবে, সেটাকে বলা হয় স্কার্ভ। কোন সময় কি পরিমাণ বাজেট লাগবে। ঠিক আছে, এটা একটা ফিগার বোধহয় সামনে আছে, দেখি আছে এখানে? ওইখানে দেওয়া নাই, এখানে দেওয়া নাই। আমার মনে হয় এটা একটু আপনাদের ইয়া থেকে দেখতে হবে। কোথা থেকে? পিএম বক থেকে দেখতে হবে। পিএম বকে আমি জানি না, এটা এই ফিগারটা দেখিয়ে দেখাই, কারণ এটা একটু আমাদের শেষ হবে জিনিসটা আসলে। পিএম বক 7 এডিশন না তো 6 এডিশন বোধহয়, সরি 5 পিএম বক। তাহলে এখানে আমরা কস্ট চ্যাপ্টারে যাব, তাই না? কস্ট পেজ যাব। কোথায় আছে? হ্যাঁ, 7 নম্বর চ্যাপ্টারে আছে। আচ্ছা, এখানে দেখেন একটা, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতেছি সমস্যা। সো আমরা এই যে 7 চ্যাপ্টারে আছি, তো এই যে এটা আমরা একটু আগে দেখলাম হচ্ছে কন্ট্রোল কস্ট। আমরা অলরেডি, ও আচ্ছা, কন্ট্রোল কস্টের ফিগারটা বোধহয় এখানে আছে, না এখানে আছে, রাইট? এই যে আমরা এই ফিগারটা কিন্তু দেখলাম, পিএম বকে আরো ডিটেল আছে। আর না, পিএম বকে ডিটেল নাই, এটা যেটা আমরা আছে সেটা এখানেও আছে। এই ফিগারটার কথা আমি বলতেছিলাম, এই যে স্কার্ভ। আমরা যে কোনো প্রজেক্টের বাজেটটাকে যদি আমরা কিউমুলেটিভ ভ্যালুটাকে, এখান থেকে তো অনেক সব প্রশ্ন আসে পরীক্ষায়, আমরা যদি কিউমুলেটিভ ভাবে, হ্যাঁ, আমাদের প্রজেক্টের বাজেটটাকে ওয়াই অ্যাক্সিসে দেই আর প্রজেক্টের টাইমটাকে এক্স অ্যাক্সিসে দেই, তাহলে বেশিরভাগ প্রজেক্টের যে কস্ট বেসলাইনটা সেটা আসলে এস এর মতো দেখায়। সেজন্য এটা আরেকটা নাম হচ্ছে স্কার্ভ। ঠিক আছে, এবং স্কার্ভের যে আমরা যে এখানে স্টার কেস দেখতেছি, দেখছেন স্টার কেস, এটাকে বলা হচ্ছে ফান্ডিং রিকোয়ারমেন্টস। তার মানে আমার এই পয়েন্টে টাকা লাগবে, এই পয়েন্টে। ঠিক আছে, কারণ আমরা জানেন যে আমার যদি বলি যে আমার $3 মিলিয়ন টাকা লাগবে, ম্যানেজমেন্ট কি $3 মিলিয়ন আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে? প্রজেক্টের অ্যাকাউন্টে দিবে না। ম্যানেজমেন্ট বলবে তুমি ওকে বলো কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি কত টাকা তোমার লাগবে, সেইভাবে কিন্তু ফান্ডটা রিলিজ হবে এই পয়েন্টে। তো সেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, ফেজড কস্ট বেসলাইনের ফেজড ডেলিভারি বা ফান্ডিং রিকোয়ারমেন্টস, কখন আমাদের টাকাটা লাগবে, সেটাকে স্টেয়ারকেস দিয়ে এখানে দেখানো হয়েছে। আর আরেকটা ফিগার এখানে দেখেন, এই ফিগারটা একটু বোঝা দরকার। এই যে বাজেটেড কমপ্লিশন মানে কি?
বাজেট কমপ্লিশন বিএসসি মানে হচ্ছে টোটাল বাজেট, হ্যাঁ Right. প্রজেক্টের টোটাল কস্ট বেস লাইনটা, এই যে সব যোগ করলে যে বাজেটটাই যে মানে মেইন ডিপ কালার যেটা সেটা হচ্ছে আমাদের বিএসসি কস্ট বেস লাইন ইকুয়াল টু আসলে কস্ট বেস লাইন। তার মানে আমরা যত টাকা প্ল্যান করছিলাম একদম শেষে গিয়ে সেই টাকাটা শেষ হয়ে যাবে। এখন এই যে এখানে আমরা বিশেষ একটা সিনারিও দেখতে পাচ্ছি, খেয়াল করছেন এক্সপেন্ডিচার কিন্তু শুরুর দিকে কম ছিল, খুবই ভালো ছিল, তারপরে কি হচ্ছে এই পর্যন্ত গিয়ে ঠিক ছিল, তারপরে কি হচ্ছে, তারপরে কিন্তু এক্সিট করে চলে গেছে, আমাদের বিএসসি এর মধ্যে আমরা শেষ করতে পারি নাই আমাদের যেটা প্ল্যান বাজেট করেছিলাম, আরো এক্সট্রা কি লাগছে, টাকা লাগছে। কারণ কি এখানে টাইমও কিন্তু দেখেন একটু বেড়ে গেছে, যে টাইমে আমরা প্ল্যান করছি সেই টাইমে শেষ হয়নি আসলে প্রজেক্টটা। টাইম বাড়া মানে কিন্তু কস্টে ইম্প্যাক্ট করে। তাহলে আমরা কি পাচ্ছি যে এই পরিমাণ টাকা কিন্তু আমাদের এক্সট্রা লাগবে, এটা কি কোথাও আছে টাকাটা? ম্যানেজমেন্ট বাজবে। হ্যাঁ, টাকাটা কোথা থেকে নিতে হবে? ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, এই যে বলা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ এটা, এবং তখন আপনি টাকাটা ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে নেবেন। এবং এই যে আমি বললাম প্রজেক্ট বাজেট বিএসসি হচ্ছে এই জায়গায়, কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে প্রজেক্ট বাজেট, যেটা আরো উপরের লেভেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কস্ট বেস লাইন, যেটার এন্ড পয়েন্টকে আমরা বিএসসি আর দুইটা যোগ করা হয় প্রজেক্ট বাজেট। আর এই প্রজেক্টটার যে অবস্থা, পরীক্ষায় আপনার প্রশ্ন আসতে পারে এই ফিগারটা দিয়ে, বলতে পারে যে কোন পয়েন্টে প্রজেক্টটার এক্সপেন্ডিচার আমাদের কস্ট বেস লাইনের বাইরে চলে গেছে, তাহলে এই পয়েন্টটা। এবং আরেকটা কথা বলতে পারে যে আমার কি মানে কস্ট বেস লাইন দিয়ে প্রজেক্টটা শেষ করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না, সম্ভব না, আমাদেরকে এক্সট্রা এই পরিমাণ টাকা ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে নিতে হবে অ্যাপ্রুভালের থ্রুতে। বুঝতে পেরেছি? সেই ফিগারটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় টাইম ফেজ প্রেজেন্টেশন অফ ইওর কস্ট বেস লাইন। অলরাইট, সো আজকে বোধহয় 10টা বেজে গেল। সো ইনশাআল্লাহ আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার আমাদের সাথে দেখা হবে।